সকাল ৯টা নাগাদ রুম থেকে রেডি হয়ে বের হলো মায়া। জুইকে নিয়েও ইতিমধ্যে আয়ান পৌঁছে গেছে খানবাড়িতে। যেহেতু মায়ের বিয়ের শপিং ঈদ আগে থেকেই করিয়ে রেখেছিল, তাই পুনরায় আর কারো শপিং করতে যাওয়া হলো না। ফিহাও আসলো না। আরিফ চেয়েছিল ফিহাকে নিয়ে ঢাকা আসতে, কিন্তু ফিহা না করে দেয়, কারণ তাদের বিয়ের সময় করা শপিং, প্রচুর শপিংয়ের ড্রেস এখনও অনেক বাকি আছে ফিহার কাছে। তাছাড়া বিয়ের সময় দুই বাড়ির থেকে পাওয়ার অসংখ্য ড্রেস এখনও পুরো কাভার্ড ভরপুর, সেখান থেকে যেটা ভালো লাগবে পরে নেবে ফিহা। তারপরও পুনরায় আরিফের টাকা খরচ করতে চাইল না। আরিফ ফিহাকে নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল শপিংয়ের জন্য, এবং আসার সময় মায়া আর জুইকে সাথে নিয়ে আসার কথা থাকলেও যখন আরিফ যাচ্ছে না, তাই মায়াকে আর জুইকে যত দ্রুত সম্ভব আশুগঞ্জ ফিরতে আদেশ জারি করলো শফিকুল ইসলাম ও রেহানা বেগম। যেহেতু বিয়ে 4 দিন পর থেকে শুরু হবে, সেহেতু এখন মায়া খান বাড়িতে থাকা কোনো মানে হয় না। তাছাড়া বিয়ের নিয়ম বলতেও একটা কথা আছে। হেনা খান বুঝলো সম্পূর্ণ বিষয়টি। বিয়ের আগের সত্যি স্বামীর বাড়িতে থাকা ভালো দেখায় না, বিধায় তিনিও যত দ্রুত সম্ভব সকাল সকাল মায়াকে আশুগঞ্জ পাঠানোর ব্যবস্থা করলো। সেই সাথে মেহেরবানকেও ফোন করে জানায় জুইকে নিয়ে দ্রুত খানবাড়িতে আসতে। এজন্য মেহেরবানের কথা অনুযায়ী আয়ন জুইকে নিয়ে সকাল 8টার দিকে খানবাড়িতে হাজির হয়েছিল। সাথে করে বেশ কিছু শপিং ব্যাগও ছিল জুয়ের জন্য। মূলত আয়ন এসব কিনেছিল কালই জুয়ের জন্য। হৃদমায়ের জন্য দেশের বাহির থেকে অগ্রিম শপিং করে রেখেছিল বলে সেও জানতো জুইকে নিয়ে কেউ হয়তো আর শপিংয়ে যাবে না, তাই সে কাজের ব্যস্ততার ফাঁকেও শপিংয়ের কাজটা সেরে নিয়েছিল জুয়ের জন্য। মায়া কালো বোরকায় পরিপাটি হয়ে বের হয়। রাতের কথা তার মনে নেই এমনটা না, মনে আছে। তবে সকালে মায়া নিজের রুমে নিজেকে আবিষ্কার করেছিল বলে বুঝতে পারছে না আসলে মায়া কখন নিজের রুমে আসলো। অনেক চেষ্টা করেও মায়া মনে করতে পারলো না রাতে কখন হৃদের রুম থেকে নিজের রুমে ফিরেছিল সেটা। রাতে হৃদের সাথে ঘুমিয়েছিল এতটা মনে আছে, বাকিটা মনে নেই বলে মায়া খুব স্বাভাবিকভাবেই রেডি হয়ে বের হয় রুম থেকে। হাতে পায়ে কালো মোজা, উঁচু জুতার সাথে মুখে কালো নেকআপ বেঁধে রাখা। হেনা খান মায়াকে নাস্তা করিয়ে বাসার বাহিরে বের হন গাড়ির উদ্দেশ্যে। আরাফ খান মায়াকে আর জুইকে আশুগঞ্জ নিয়ে যাবেন দায়িত্ব করে। তাদের সাথে এক গাড়ি বডিগার্ড দেওয়া হয়েছে সেফটির জন্য। মায়া ঘর থেকে বের হয়ে বাগানের আশেপাশে তাকিয়ে হৃদকে খুঁজলো ডাগর ডাগর আঁখিদয় ঘুরিয়ে। প্রথমে খুঁজে না পেলেও ঠিক তার পর মুহূর্তেই পেয়ে যায়। উৎফুল্লার মায়া হেনা খান বলে এক দৌড় দিল হৃদের উদ্দেশ্যে। হেনা খানকে বলে এক দৌড় দিল হৃদের উদ্দেশ্যে। হৃদ খোলা বাংলোতে বসে আছে, অফিসিয়াল গেট আপে বসা। গায়ের আকাশি রঙা কোটটা পাশে রাখা, বাম হাতে কফির মগ চেপে ধরে ডান হাতে ল্যাপটপের কিবোর্ডে চালিয়ে মনোযোগ সহকারে কিছু দেখছে। হৃদের মনোযোগ ভাঙে মায়ার হঠাৎ আগমনে। হৃদ মায়ার উপস্থিতি বুঝে যেন বুঝলো না, চুপচাপ কাজ চালিয়ে গেল। এমন একটা ভান ধরলো যেন হৃদ সত্যি মায়ের উপস্থিতি বুঝতে পারছে না। মায়া হাঁপাতে হাঁপাতে সোজা হয়ে দাঁড়ালো। হৃদের মনোযোগ আকর্ষণ করতে গলা কাশলো। হৃদ বুঝেও না বোঝার মতো করেই রইল। মায়া 2 কদম এগিয়ে এসে হৃদের সামনে টি টেবিলের পাশে দাঁড়ালো। এক হাতে মুখের নেকাব উঠিয়ে মাথার উপর রাখলো। উকি ঝুঁকি মেরে রাতে কেটে যাওয়া হৃদের বাম হাতটা দেখতে চাইলো। দেখলো সেখানটায় ওষুধ লাগানোই আছে। স্বস্তির মায়া চোখ আউড়িয়ে হৃদের বুকে তাকালো, কিন্তু চোখে পড়লো না কিছুই, কারণ হৃদ শার্টের সবগুলো বোতাম আটকিয়ে রেখে গলায় টাই বেঁধে রেখেছে। অপরাধী মায়া হাঁসফাঁস করলো হৃদের সাথে একটু করে কথা বলতে, কিন্তু হৃদের কাছ থেকে সুযোগ না পেয়ে ঘুরঘুর করে হৃদের এপাশ থেকে ওপাশ দাঁড়াচ্ছে বারবার। তারপর হৃদের মনোযোগ আকর্ষণ করতে না পেরে একটু করে বলল, দেখুন না আমি চলে যাচ্ছি তো। মায়ের কথায় বিরক্তির চোখ তুলে তাকায় হৃদ। ধমক স্বরে বলে, কী সমস্যা, কী চাই? হৃদের ধমকে হালকা কেঁপে উঠল মায়া। ভয়ে মিনমিন স্বরে বলল, কিছু চাই না তো, গেট আউট ফ্রম হেয়ার। মায়া গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকলো, নড়ল না। হৃদ বিরক্তি প্রকাশ করে পুনরায় ল্যাপটপের স্ক্রিনে তাকালো, মনোযোগ হওয়ার চেষ্টা করলো। মায়া শুকনো ঢোক গিলে চোখ বুলিয়ে এদিক সেদিক দেখলো। আশেপাশে তেমন কাউকে না দেখে ঝুঁকে টুপ করে হৃদের গালে চুমু খেয়ে নিল। হৃদ কেঁপে ওঠে। কিবোর্ডে চলতে থাকা হাতটা মুহূর্তে থেমে যায়। তবে মায়ের দিকে চোখ তুলে তাকালো না, বরং কয়েক সেকেন্ড থেমে হৃদ পুনরায় কাজে মনোযোগী হয়। মায়া হৃদকে চুপ থাকতে দেখে সাহস পেল। এপাশ থেকে ঘুরে ওপাশে গিয়ে দাঁড়ালো, তাও হৃদের সাথে চেপে চেপে। হৃদকে শান্ত দেখে সাহসী মায়া এবারও টুপ করে হৃদের অপর গালে শব্দ করে চুমু খেয়ে দৌড় লাগালো গাড়ির উদ্দেশ্যে। হৃদ কেঁপে উঠে খেই হারিয়ে অল্প কফি পড়লো ল্যাপটপের কিবোর্ডের উপর। মায়া চলে গেল, আর দাঁড়ালো না। হৃদ প্রেমময় মোহিত দৃষ্টি তুলে তাকালো মায়ার দৌড়ে চলে যাওয়ার দিকে। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকলো, যতক্ষণ না মায়া গাড়িতে উঠে বসছে ততক্ষণ পর্যন্ত। মায়ার গাড়িটি ছেড়ে দিতেই হৃদ দীর্ঘশ্বাস ফেললে টেবিল থেকে টিস্যু নিয়ে ল্যাপটপের কিবোর্ডের উপর পড়া কফি পানিটুকু মুছল। ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো। আপাতত তার কাজ শেষ। বইয়ের জন্য এতক্ষণ যাবৎ বাসায় বসেছিল, নয়তো অনেক আগেই চলে যেত অফিসে। সোফার উপর থেকেই কোটটা নিয়ে গায়ে জড়াতে জড়াতে সামনে হাঁটলো। বডিগার্ড সহ সবাই হৃদের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ। হৃদ কাছে যেতে গাড়ির দরজা খুলে দিল একজন বডিগার্ড। হৃদ গাড়িতে উঠে বসলো। আসিফ বসলো ড্রাইভারের সঙ্গে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই হৃদ গম্ভীর মুখে আসিফকে ডেকে বলল, আসিফ, তোর কি মনে হয় বিয়েটা ঠিকঠাক হবে?
আসিফ চমকে তাকালো হৃদের দিকে। বিয়েটা ঠিকঠাক ভাবে হবে মানে? বিষয়টি তখনও বুঝলো না। প্রশ্নসিক্ত গলায় বলল, জি ভাই। হৃদ সরাসরি উত্তর করলো না আসিফের কথায়, নিজের মধ্যে সব কিছু চেপে রাখলো। বরং আসিফকে যেটা বললো সেটা হলো, সিকিউরিটি বাড়িয়ে দে তোর ভাবির। হৃদের মনোভাব বুঝে উঠতে পারলো না আসিফ, শুধু মুখে এতটুকু বলল, সিকিউরিটি দেয়া আছে ভাই। হৃদ সিটের গায়ে এলিয়ে দিতে দিতে বলল, আরও বাড়িয়ে দে। মায়া আশুগঞ্জ এসেছে আর গোটা দুদিন পার হলো। এই 2 দিনে বেশ ভালোই ব্যস্ততায় কেটেছে সবার। বিয়ে উপলক্ষে বেশ গমগমে পরিবেশ মায়ের পরিবারের সবার মধ্যে। মায়ের নানা বাড়ি, চাচা বাড়ি, বোনের শ্বশুর বাড়ির লোকজন উপস্থিত হয়েছে আরও একদিন আগেই। সবই ঠিকঠাক চলছে। 2 বাড়িতে পুরো দমে বিয়ের ডেকোরেশন কাজও চলছে তোড়জোড় করে। কাল থেকে বিয়ের সকল অনুষ্ঠান শুরু। কাল মায়ের হলুদ সন্ধ্যার অনুষ্ঠান, পরশুদিন বিয়ে। হই হুল্লোড় উল্লাসের আমেজ পড়েছে মায়ের কাজিন ছেলেমেয়েদের উপর। কে কী পরবে সে নিয়ে ড্রেস কোড মিলাচ্ছে সবাই। তবে মায়েদের বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে বয়োজ্যেষ্ঠ গুরুজনরা বড়ই আহ্লাদে সুরে হায় হুতাশ করছে শফিকুল ইসলামের কাছে থেকে থেকে। তীব্র আর্তনাদ করছে, বলছে, হায় হায় শফিক, তোর এত সুন্দর মেয়েটাকে শেষমেশ একটা গুন্ডা পোলার হাতে তুলে দিচ্ছিস। দেশে কি ভালো ছেলের অভাব পড়েছে? ওই বড়লোক গুন্ডা পোলা তোর মেয়ের সাথে সংসার করব না রে। 2 দিন যাইতে না যাইতে ঠিকই তোর মেয়ের গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। এখন এমন আছে শফিক, এই বিয়েটা বন্ধ করে দে, এখনো সময় আছে, তোর মেয়ের জীবনটা বাঁচা। এসব কথার বিপরীতে শফিকুল ইসলাম চুপ থাকেন, দীর্ঘশ্বাস ফেলেন। তিনি নিজেও মায়াকে এমন গুন্ডা ছেলের কাছে বিয়ে দিতে চান না, কিন্তু ওনার মেয়ের কাছে তার হাত পা বাঁধা। মায়া ওই বাড়ির ছেলের জন্য কান্নাকাটি করে, পাগলামি করে, তাই বাবা হিসেবে মেয়ের কথা রাখতে দায়িত্ব পালন করছেন শুধু। বাকিটা মেয়ের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন তিনি। দুপুর 12টা, দীর্ঘশ্বাস ফেলে তিনি রাস্তায় দাঁড়িয়ে থেকে বাড়ির গেট ঠিক করছেন মিস্ত্রি দিয়ে। এই গেটটাও ওই বাড়ির ছেলেই গুন্ডামি করে ভেঙে গেছে সেদিন রাতে। এতদিন বিয়ের ব্যস্ততার জন্য ঠিক করতে পারেনি, তাই আজ করাচ্ছেন। বিয়ে বাড়ির মানুষ আসছেন, সেখানে বাড়ির গেট ভাঙা জিনিসটা খারাপ দেখায় বলে তিনি দ্রুত হাতে মিস্ত্রি দিয়ে কাজ শেষ করছেন। শফিকুল ইসলাম হৃদের উপর প্রচণ্ড বিরক্ত। ওনার সেই বিরক্তিতে আরও ঘি ঢালার মতো কাজ করে যখন তিনি দেখেন মায়ার জন্য হৃদের ঠিক করে দেয়া 4 জন বডিগার্ডকে চোখে পড়ে। বিরক্তিতে সাথে সাথে ওনার নাক মুখ গুজে গেল। আজ 3 দিন ধরে এই মেয়েগুলো মায়ের চারপাশে ঘুরঘুর করে অকারণে। প্রথমে বিষয়টি ওনার আজব লেগেছিল, কিন্তু তারা বলে মায়ের সিকিউরিটির জন্য তাদের পাঠিয়েছে হৃদ খান। এই থেকেই বিষয়টি আদিক্ষেতা মনে হচ্ছে ওনার। অনেকটা এমন হলো জুতা মেরে গরুদান। ওনার ছোট অবুঝ মেয়েটির জীবনটা রিস্ক পড়ে গেছে শুধুমাত্র ওই বাড়ির ছেলের জন্য। আজ মায়া সিকিউরিটি ছাড়া কোথাও যাওয়াটা নিরাপদ নয়, শুধুমাত্র হৃদের জন্য। ওনার মেয়ের জীবনে না আসলে আজ সব কিছু ঠিকঠাক থাকতো। মায়াও নর্মাল জীবন লিড করতে পারতো, সারাক্ষণ প্রাণ হারানোর ভয় থাকতো না, যত সব বাদরামি। ওনার মেয়েকে বিপদে ফেলে সিকিউরিটি দিচ্ছে। তাছাড়া বিয়ে উপলক্ষে মায়াকে ওনার বাসায় রাখছেন, তিনি কোথাও বের হতে দিচ্ছেন না। তাহলে বাড়ির ভেতরে কেন মায়াকে সিকিউরিটি দিতে হবে সেটাও বুঝলো না তিনি। মায়ার পরিবারের কি মায়াকে সেফটি দিতে পারবে না? তাছাড়া এত সাহস কি কারো হবে নাকি ওনার বাড়িতে এসে গোটা 50-60 জন মানুষকে পেরিয়ে মায়ার উপর হামলা করার? ভুলেও হবে না, সব কিছু আদিক্ষেতা। ওই বাড়ির ছেলের বাড়াবাড়ি। শফিকুল ইসলামকে পরিবারের সামনে, আত্মীয় স্বজনদের সামনে, পাড়া প্রতিবেশীদের সামনে ছোট করতেই মূলত এইসব সিকিউরিটি পাঠিয়ে ওই বাড়ির ছেলে পাঠিয়েছে ওই বাড়ির ছেলে। আর এজন্য কত মানুষের কানাঘুষা করে শুনতে হচ্ছে ওনাকে। চাপার আগে বিরক্তিতে আরও অতিষ্ঠ হয়ে ওঠে শফিকুল ইসলামের মন। বেশিয়ে উঠল হৃদের প্রতি। মায়ের মামাতো বোন রিধি স্কুল পড়ুয়া মেয়ে, খুবই ছোটোখাটো সহজ সরল মেয়েটি, ক্লাস 2-এ পড়ে। মা বাবা ভাই বোনদের সাথে মায়ের বিয়েতে এসেছে। মিষ্টি দেখতে মেয়েটির গায়ে কালো ফ্রক পরা, চুলগুলো সব ঝুটি করা, এক হাতে আইসক্রিমের কোণ চেপে ধরে খেতে খেতে হেলে দুলে অন্য হাতে সাদা প্যাকেটে মুড়িয়ে ছোট্ট একটি পুটলি নিয়ে হাজির হলো কিচেনে। মেয়েটির আগমনে হকচকিয়ে কাজের মহিলাটি এদিক সেদিক তাকিয়ে রিধিকে নিজের কাছে টেনে নিল। দ্রুততার সঙ্গে চট করে রিধির হাত থেকে ছোট কাগজের পুটলিটি নিয়ে নিজের শাড়ির আঁচলে লুকিয়ে ফেলল। পুনরায় এদিক সেদিক তাকিয়ে রিধির উদ্দেশ্যে ভয়ার্ত কণ্ঠে বলল, মামনি, তোমাকে এই কাগজ নিয়ে আসার সময় কেউ দেখেছে? রিধি মাথা নাড়িয়ে না বোঝালো, যার অর্থ কেউ দেখেনি। রিধির উত্তরে স্বস্তির হলো কাজের মহিলাটি। রিধির বাচ্চা মন কৌতূহলবশত প্রশ্ন করে ফেলল মহিলাটি, এটাতে কী ছিল আন্টি? কাজের মহিলাটি ভয়ার্ত চোখ জোড়া এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কাউকে না দেখে তৎক্ষণাৎ হাসি মুখে হৃদের গাল ছুঁয়ে আদর করে বলল, ওইটা আমার ওষুধ ছিল মামনি। আসলে আমার অনেক শরীর খারাপ তো, তাই কাজ করতে পারছি না। কাজ করতে না পারলে আমাকে বের করে দিবে তোমার মামা, টাকাও দিবে না বলল। টাকা না দিলে আমরা খাবো কি? আমার দুটো মেয়ে আছে তো তোমার মতো, আমি কাজ করে খাবার না নিলে তারাও না খেয়ে থাকবে, তাই শরীর খারাপের জন্য ওষুধটা তোমাকে দিয়ে আনলাম। তুমি কিন্তু কাউকে বলো না আমি যে অসুস্থ, কেমন? তুমি কাউকে কিছু বললে আমাকে কিন্তু সবাই বের করে দিবে, তখন আমার মেয়েগুলো কান্না করবে খাবার না পেয়ে। এখন বলো তুমি কি চাও এমনটা হোক? ছোট অবুঝ হৃদির বেশ মায়া হলো কাজের মহিলাটির ছোট ছোট মেয়েদের জন্য, তাই মাথা নাড়িয়ে সম্মতি দিল কাউকে সে কিছু বলবে না। চতুর মহিলাটি হৃদিকে কথার চালে ফাঁসাতে পেরে কোমরে গুজে রাখা চকলেট প্যাকেট তুলে দিল রিধির হাতে আর বলল, নাও, এটি তোমার মামনি। আর শোনো, কাউকে কিন্তু কিছু বলবে না আমাদের মধ্যে হওয়া সিক্রেট বিষয়টাকে নিয়ে।
কেমন? রিধি চকলেট হাতে নিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা, ভেরি গুড গার্ল, যাও এবার। রিধি চলে যেতেই মেয়েটি সোজা হয়ে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে অপর পাশের কোমর থেকে বাটন ফোন বের করে কাউকে মেসেজ করে পুনরায় কোমরে রেখে দিল। মুড়িয়ে রাখা কাগজের ভাঁজ থেকে ছোট শিশির কয়েকটি বিষের বোতলটি বের করলো, সাদা কাগজটি ডাস্টবিনে ফেলে হাতের মুঠোয় বোতলগুলো নিয়ে এগিয়ে গেল গ্যাসের চুলার দিকে। ফ্রিজ থেকে দুধ নামিয়ে পাতিলে ঢেলে চুলায় বসাতেই হুড়মুড় করে কৌশলে কিচেনে ঢুকলো আরও দুজন কাজের মহিলা। কেউ কারোর দিকে সরাসরি না তাকিয়ে যার যার মতো করে কাজে লাগলো। একজন বেসিনের থালা বাসনের সামনে দাঁড়ালো, অপরজন ফ্রিজ থেকে নাস্তা বের করছে। এমন একটা ভাব করলো কাজ হয়েছে শিফা। দুধ গরম করা মেয়েটি বলল, অলমোস্ট ডান। বিষের বোতলগুলো আমার হাতে এসে গেছে, শুধু মেয়েটিকে খাওয়াতে পারলেই কাজ শেষ। তাছাড়া এই পয়জনের অ্যান্টিডোজ এই শহরে পাওয়া যাবে না। পরীক্ষা নিরীক্ষা করে বিষের নামটা শনাক্ত করতে করতে ততক্ষণে রোগী এমনি মারা যাবে। আমরাও কাজ শেষে ভালোই ভালোই কেটে পড়বো এখান থেকে। এই রুজি তুই বসকে ফোন বলেছিস আমরা ওনার পাঠানো পয়জনের পার্সেল হাতে পেয়েছি। বেসিনের সামনে দাঁড়িয়ে থালা বাসন মাজতে মাজতে উত্তর করল রুজি, বলেছিলাম, তবে উনি আমাদের সাবধানে থাকতে বলল। রিত খানের লোকজন আশেপাশে আছে, সেটার সতর্কও করেছে। আচ্ছা, আমরা যদি রিত খানের বউকে বিষ খাওয়াতে সফল হতে না পারি তাহলে কি করব? অত্যন্ত দক্ষতার সঙ্গে উত্তর করলো ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকা মোহনা। তুই কথা কম বলবি তাহলেই হবে, ঝামেলা চাচ্ছি না। নেক্সট প্ল্যান আমাদের করাই আছে। বিষ প্রয়োগে সফল না হলে রাতে সরাসরি হামলা করব রিত খানের বউয়ের উপর। তাও কৌশলে বাড়ির সবাইকে খাবারের সাথে ঘুমের ওষুধ দিয়ে খাইয়ে তারপর মেয়েটির উপর হামলা করব। এতটা নিশ্চিত করতে হবে আমাদের আগে মেয়েটি মরছে কিনা। ভুলে যাস না আমাদের মূল লক্ষ্য কী। কেউ আর কোনো কথা বললো না, চুপচাপ যার যার মতো করে কাজ চালালো। মূলত শফিকুল ইসলাম মায়ার বিয়ের উপলক্ষে কাজের মহিলা রেখেছেন 4 জনকে কিচেনে সাহায্য করতে, তবে 3 জনই ছিল হৃদের শত্রুপক্ষের পাঠানো মানুষ। আর এই বিষয়ে কারো বোধগম্য নয়, হৃদেরও না। হৃদ নিজের সন্দেহবশে মায়ের জন্য সার্বক্ষণিক সিকিউরিটি দিয়েছে ঠিকই, কিন্তু মূল ষড়যন্ত্র বিষয়টি এখনও কারো অবগত নয়, যার হাতিয়ার হিসেবে মায়ার মামাতো বোনকে কাজে লাগালো তারা। রিধিকে কেউ সন্দেহ করবে না বলে তাদের লোকের হাত থেকে রিধিকে দিয়ে পার্সেলটি আনালো তারা। বিগত 3 দিন ধরেই সুযোগ খুঁজছে তারা মায়াকে মারার জন্য, কিন্তু সিকিউরিটির জন্য পারছে না। তাই আজ অবশেষে বিষ প্রয়োগের প্ল্যানিং করে মায়াকে মারতে চাইল তারা। সারাদিন গিয়ে সন্ধ্যা হলো, সময় 7টা 20। বিয়েবাড়ির ডেকোরেশনের করা শেষ, চারিদিকে মরিচবাতিতে জলমল করছে পরিবেশ। মায়াদের বাড়িতে মেহমান গিজগিজ করছে, ব্যস্ততা চলছে বাড়ির বড়দের মধ্যে। মায়া তখনও নিজের রুমে বসে আড্ডা দিচ্ছে কাজিনদের সাথে দলবল বেঁধে। সিকিউরিটি মহিলারা তখনও মায়ের রুমে কাঠের সোফায় বসেছিল। রুজি মায়ের রুমে প্রবেশ করলো, সরাসরি মায়ার মিষ্টি চেহারা হাসি মুখের দিকে তাকালো। দারুণ সুন্দর লাগলো রুজির চোখে মায়াকে। এত সুন্দর মেয়েটা অকালে ঝরে যাবে ভেবে একটু আফসোস করলো, কিন্তু তাদেরও কিছু করার নেই। রুজি কয়েক কদম এগিয়ে এসে সিকিউরিটি মেয়েদের এক পলক দেখে নিয়ে মায়ের কাজিনদের উদ্দেশ্যে বলল, আফামনিরা আপনাদের সবাইরে নিচে যাইতে কইছে খালামণি নাস্তা করার জন্য। মায়া ম্যাডামরে একা রাইখা যাইতে কইছে, নাস্তা শেষে আবার আড্ডা দিবেন, চলেন আয়েন সবাই নাস্তা করবেন। রুজি কথা কেউ না করলো না, একে একে চলে গেল নিচে নাস্তা করতে, কিন্তু রিধি মায়ার কোলে চেপে বসে রইল। সে গেল না। রুজি রিধিকে নিতে চাইলে সে আপত্তি করলো, বলল সে যাবে না, মায়ার সাথেই থাকবে। মায়াও দিল না, রিধিকে নিজের সাথেই রাখলো। রুজি নিচে চলে যেতেই ট্রে ভর্তি খাবার নিয়ে পৌঁছালো শিফা। মায়ের জন্য বাদাম দুধ আর কেক নিয়ে আসলো খেতে। সিকিউরিটি মহিলাদের অন্য ট্রেতে করে গরম চা, মিষ্টি নুডলস দিল, যারা সব কিছুতেই ছিল কড়া ডোজের বিষ দেয়া। মায়ের খাবারগুলো পাশাপাশি বডিগার্ড মহিলাদের খাবারেও বিষ মেশানো হয়েছে। শিফা খাবারগুলো দিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না, কারণ বডিগার্ড মহিলারা সন্দেহ করবে বলে বের হয়ে গেল তৎক্ষণাৎ। তবে যাওয়ার আগে বাহির থেকে দরজা আটকিয়ে গেল, যাতে বিষের তাড়নায় ছটফট করলেও বাহিরের কেউ বলতে না পারে। সবাই খাবার শুরু করলো। বডিগার্ড মহিলারা একে একে খাবার খেতে লাগলো। খাবারের টেস্ট অন্যরকম লাগলেও মায়া রিধির হাতে বিষ মেশানো চকলেট কেক তুলে দিয়ে একটু করে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। মিনিট 5 পর ওয়াশরুম থেকে ফিরতে দেখলো সবাই কেমন ঝিমাচ্ছে আর গলা ধরে ছটফট করতে করতে কাতরাচ্ছে অস্পষ্ট স্বরে। মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল প্রত্যেককে ছটফট করতে দেখে। আতঙ্কিত মায়া দৌড়ে গেল বডিগার্ডদের কাছে, উত্তেজনায় তাড়নায় বলতে লাগলো, আপনারা এমন করছেন কেন? চোখ মুখ এমন কালো হয়ে যাচ্ছে কেন? কি হয়েছে আপনাদের? আমাকে বলুন। বডিগার্ডদের মধ্যে একজন গলা চেপে ধরে ছটফট করতে করতে মায়াকে কোনো রকম কাপা কাপা স্বরে বলল, ম্যাডাম কাউকে দ্রুত ডাকুন প্লিজ, আমাদের সাহায্য করুন। খাবারে কিছু মেশানো ছিল মনে হয়, যেটা আমাদের খাওয়ানো হয়েছে। প্লিজ ম্যাডাম, কাউকে ডেকে আমাদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, নয়তো আমরা সবাই এখানেই মারা যাব। প্লিজ ম্যাডাম, সাহায্য করুন। মায়া দ্বিগুণ উত্তেজিত হয়ে পরে খাবারে কিছু মেশানো এটা শুনে মায়া কি করবে বুঝতে না পেরে দৌড়ে যেতে চাইল দরজার দিকে, কিন্তু বিছানা বরাবর আসতেই দেখলো রিধি খাবার মুখে নেতিয়ে পড়ে আছে বিছানায়। গ্লাসের দুধটুকু উল্টে পড়ে আছে বিছানায়। আতঙ্কিত মায়া দৌড়ে রিধিকে কোলে নিয়ে শব্দ করে কেঁদে উঠল। উত্তেজনায় মায়া ঘামতে লাগলো নিষ্পপভাবে। রিধির গালে আলতো থাপ্পড় দিয়ে জাগ্রত করার
চেষ্টা করে মায়া কান্না জড়িত গলায় বলল, রিধি আয় রিধি, ওঠ না, আপুর কথা শুনছিস তুই? চোখ মেলে দেখ, এই তো আমি। কি হয়েছে, কষ্ট হচ্ছে তোর? এই রিধি। রিধিকে নড়াচড়া করতে না দেখে ফুপিয়ে কেঁদে উঠল মায়া। দ্রুত সঙ্গে রিধিকে বিছানায় শুয়ে গেল দরজার কাছে। দরজা টেনে ধরতেই বুঝলো দরজাটি বাহির থেকে বন্ধ। উত্তেজিত মায়া দুহাতে প্রাণপণ দরজা ধাক্কিয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো সবাইকে ডেকে ডেকে। কিন্তু দোতলায় কেউ না থাকায় মায়ার চিৎকার তৎক্ষণাৎ কেউ শুনল না। মায়াও দমে যায়নি, অনবরত চিৎকার করে দরজা ধাক্কিয়ে সবাইকে ডাকতে লাগলো সাহায্যের জন্য। মিনিট খানিকটা পর মায়ার চিৎকার শুনল আরিফ। মূলত সে বাহির থেকে ঘরে ফিরেছিল। দোতলা বাড়িটির নিচের ফ্ল্যাটে ঢোকার আগে উপরের ঘর থেকে মায়ের চিৎকার ভেসে আসলো তার কানে। আরিফ চমকে উঠে তৎক্ষণাৎ সিঁড়ি ধরে উপরে ফ্ল্যাটে উঠে গেল, নিচে না গিয়ে। বাড়ির থেকে দরজা খুলতে মায়া ঝাপটে জড়িয়ে ধরলো আরিফকে। আরিফ বিচলিত হয়ে মায়াকে বুকে জড়িয়ে ধরে কি হয়েছে জানতে চাইলো। মায়া হিচকি তুলে কান্না করতে করতে আঙুল দিয়ে দেখায় রুমের ভিতরে বেহুশ অবস্থায় সবাইকে। আরিফ চমকে উঠে মায়াকে ছেড়ে আতঙ্কিত অবস্থায় দৌড়ে গেল সেদিকে। বডিগার্ড শহর রিধিকে বেহুশ অবস্থায় দেখে আরিফের শরীরে ঝিম ধরে যায় কম্পনের। আরিফ সবাইকে বেহাল অবস্থা দেখে দ্রুততার সঙ্গে মায়ের খোলা বারান্দায় দিয়ে নিচে দাঁড়িয়ে থাকা কাজিন ছেলেদের চিৎকার করে ডাকলো সাহায্যের জন্য। পরিস্থিতির খারাপ বুঝে সবাই দৌড়ে আসলো দোতলা ফ্ল্যাটে। ছোট বড় ছেলেদের দৌড়াদৌড়ি দেখে বাড়ির মেয়েরা এবার টনক নড়ল। খাবার রেখে সবাই দৌড়ে যেতে চাইলো দোতলার দিকে, কিন্তু সিঁড়ির কাছে আসতে দেখলো বাড়ির ছেলেরা কোলে করে একে একে বেহুশ অবস্থায় বডিগার্ডগুলোকে নিচে নামাচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। আরিফের কোলে ছোট রিধিকে দেখে আতকে উঠল রিধির মা মারিয়া। হাউমাউ করে গিয়ে নিজের মেয়েকে জাপটে জড়িয়ে ধরতেই আরিফ ব্যস্ত কণ্ঠে জানায় তাদের আগে হসপিটালে যেতে হবে। খাবারের কিছু ছিল যেটা খেয়ে সবাই বেহুশ হয়ে গেছে, তাই আরিফের পথটা আটকে হসপিটালে যেতে সাহায্য করতে বলল। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের কান্না মিশ্রিত বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে থাকলো রুজি, শিফা, মোহনা। মূলত মায়াকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে ইতিমধ্যে তারা বেশ করে বুঝে গেছে মায়া ছাড়া বাকি সবাই বিষযুক্ত খাবার খেয়েছে। মায়া না খাওয়া এখন বাকিদের জীবন বাঁচাতে সাহায্য করছে তিনজন। একে অপরকে মুখের দিকে তাকালো। পরিস্থিতি বুঝে চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকলো শান্ত হয়ে। আপাতত কিছু বলল না। তাছাড়া বাসার কেউ এখনও বুঝতে পারেনি তাদের খাবারের সাথে বিষ দেওয়া হয়েছে এই বিষয়টি। হয়তো হসপিটালে গেলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট আসলে তখন বুঝতে পারবে যে আসলে কি দেওয়া হয়েছিল তাদের। খাবার যেহেতু তারাই সবাইকে পরিবেশন করেছে, তাই প্রথম টার্গেট কাজের মানুষ হিসেবে তাদের তিনজনকেই ধরবে। কিন্তু এসব কিছু শনাক্তকরণে প্রায় ঘন্টা দুয়েক লেগেই যাবে। আর এই সময়ের সুযোগটা কাজে লাগিয়ে মায়াকে মারার দ্বিতীয় প্ল্যানটা সাকসেসফুল করতে হবে যে কোনো মূল্যে, নয়তো বিপদ বাড়বে ছাড়া কমবে না। ঘোর বিপদে পড়ে যাবে তারা তিনজনই। তাদের মরার জন্য একদিকে রিদ খান থাকবে আর অন্যদিকে থাকবে তাদের বস। পরিবারের প্রাণ, নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে অবশ্যই দ্বিতীয় প্ল্যান অনুযায়ী 2 ঘন্টার ভিতর মায়াকে মেরে সফলতা অর্জন করতেই হবে তাদের। ধরাধরি করে বডিগার্ডগুলোকে গাড়িতে উঠিয়ে বাড়ির সব ছেলেরা চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। মেয়েদের মধ্যে বেশ কয়েকজন গেল সাথে, রিধির মাও গেল জুইকে সাথে করে নিয়ে। মায়া যেতে চাইলে রেহানা বেগম দিল না। মায়ার বিয়ে বলে বাসার বাইরে যাওয়া নিষেধ করলো। রাত 7:22। বিষ প্রয়োগের ঘটনায় প্রায় 1 ঘন্টা পর আসিফের ফোনে কল গেল গুপ্তচরদের। প্রথম দফায় আসিফ ফোন রিসিভ করলো। গুপ্তচর ব্যক্তিটি জরুরি ভিত্তিতে হৃদের সঙ্গে কথা বলতে চাইলে আসিফ জানালো সে বিয়ের কাজের জন্য বাহিরে আছে, তবে আসিফ পৌঁছাতে আরও 8 ঘন্টা লাগবে। তাই আসিফের অ্যাসিস্ট্যান্ট নাম্বার দিল গুপ্তচর হৃদের সাথে যোগাযোগ করতে। কয়েক মিনিটের ব্যবধানে আসিফের অ্যাসিস্ট্যান্ট জামাল মোস্তফা অফিসিয়াল ফোনটি দিয়ে গেল হৃদের অফিস কক্ষের দিকে। দরজা নক করে হৃদের অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে দেখলো হৃদ নিজের চেয়ারে বসে ল্যাপটপে কিছু ইমেল চেক করছে। জামাল হাঁসফাঁস করে হৃদকে ভয়ার্ত কণ্ঠে ডাকলো, স্যার বলে। হৃদ চোখ তুলে গম্ভীর মুখে তাকাতে ভয়ার্ত হাতে জামাল ফোন এগিয়ে দেয় হৃদের দিকে। হৃদ কপাল কুঁচকে জামালের হাতের ফোনটির দিকে তাকাতে জামাল বলল, আসিফ স্যার বলছেন এই কলটি আপনাকে দিতে, আশুগঞ্জ থেকে নাকি একজন লোক জরুরি ভিত্তিতে আপনার সাথে কথা বলতে চাইছেন। হৃদ কথা না বাড়িয়ে দ্রুত হাতে ফোন নিয়ে কানে চেপে ধরলো। ভয়ে বুকটা তার ধুরফুর করে। আশুগঞ্জ থেকে কল এসেছে শুনে বউটা ঠিক আছে কিনা কে জানে। হৃদ গম্ভীর মুখে হ্যালো বলে কথা চালালো। ফোনের ওপাশের ব্যক্তিটি মিনিট খানিকটা সময় ব্যয় করে হৃদকে জানালো মায়ার বডিগার্ডদের কেউ বিষ দিয়ে মারতে চেয়েছিল। বর্তমানে তারা সবাই মৃত্যুর মুখে আছে। কারো অবস্থা ভালো না, বাঁচবে কিনা তাও বলা যাচ্ছে না। গুপ্তচরের কথায় আটকে উঠল হৃদ। যা বোঝা হৃদ বুঝে গেছে, তাই ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে শুধু এতটুকু বলল, শিট, আমার বউ কই? হৃদের কথায় হকচকিয়ে গেল ফোনের ওপাশের ব্যক্তিটি। আমতা আমতা করে বলল, স্যার ম্যাডাম তো বাড়িতে। হারামের বাচ্চা তুই কই? স্যার আমি তো হসপিটালে সবার সাথে। হৃদের উত্তেজনা দ্বিগুণ হয় যখন শোনে মায়া একা বাড়িতে। মাথার রক্ত টকবগিয়ে উঠে রাগে উত্তাপে। খাবারের বিষ মিশিয়ে অন্যকে নয় বরং তার বউকে মারতে চেয়েছিল শত্রুপক্ষরা। যখন এই কাজে সফল হতে পারেনি তাহলে নিশ্চয়ই দ্বিতীয়বার চেষ্টা করবে তার বউকে মারতে। হামলাকারী হয়তো এখনও তার বউয়ের আশেপাশেই আছে। দ্রুত সেফটি না দিলে তার বউকে এই মুহূর্তে বাঁচাটাই হয়তো মুশকিল হয়ে যাবে। হৃদ রাগে চেঁচিয়ে উঠে বলে, হারামির বাচ্চারা, আমার বউয়ের কিছু হলে সব কয়টার কলিজা ছিঁড়ে খুঁড়ে খাবো আমি। দ্রুত হসপিটালে
থেকে বের হয়ে বাড়িতে যা, সবাইকে সতর্ক কর, বল আমার বউকে সেফটি দিতে, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। হৃদের কথার ভয়ে সিটিয়ে যায় গুপ্তচরগুলো। বার কয়েক শুকনো ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বলে, জি স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। ভয়ে উত্তেজনা হৃদের শরীর রি করছে রাগে। হৃদ অস্থির কণ্ঠে ফের প্রশ্ন করলো গুপ্তচরকে, কতটা সময় হয়েছে এই ঘটনার? শুকনো ঢোক গিলে লোকটি বলল, স্যার অনেকক্ষণ হয়েছে এই ঘটনার, না মানে ঘণ্টাখানিক সময়ের উপরে হয়েছে আর কি। অস্থির ভঙ্গিতে নিজের ঘাড়ের চুল টেনে চেঁচালো হৃদ। নিজেই নিজেকে বলল, শিট, আর না জানি কতটা দেরি হয়ে গেছে বউটাকে বাঁচাতে। হৃদ সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠে এক হাতে দিয়ে টেবিলের সব কিছু খিচে নিচে ফেলে দিল। হৃদের গলা ফাটা চিৎকারে কেঁপে উঠে জামালো ফোনের অপর পাশের ব্যক্তিটি। চিৎকারের ধ্বনি কম্পন তুলল রুমের দেয়ালে দেয়ালে। হৃদ চিৎকার করে বলল, হারামির বাচ্চারা, এত পূর্বের ঘটনাটি আমাকে এতক্ষণে জানালি কেন? তোদের জন্য যদি আমার বউয়ের কিছু হয়, আই সোয়ার আমি কাউকে ছাড়বো না। দ্রুত সবাইকে সতর্ক কর, আমার বউয়ের খোঁজ করে সঠিক তথ্য আমাকে দে, আমি আসছি। হৃদ ফোন কেটে ফিহাকে কল করে বলল তৎক্ষণাৎ মায়ের খোঁজ করতে। ফিহা হৃদকে জানালো সে নিচে বসে আছে আর মায়া নিজের রুমে আছে। তবে ফিহা মায়ের বর্তমান অবস্থার কথা জানে না। বাড়িতে দুর্ঘটনা হওয়ার পর কেউ আর মায়ের খবর রাখেনি। অস্থির হৃদ ফিহাকে জানালো দ্রুত মায়ের রুমে যেতে এবং মায়ের খোঁজ করতে, ঠিক আছে কিনা। হৃদের কথায় এক মুহূর্তে ঘাবড়ে গেল ফিহা। হৃদ এমনি কিছু বলবে না, বেশ জানে সে। তাহলে কি সত্যি মায়া বিপদে পড়লো? ফিহা নিজের নানি শাশুড়ির পাশ থেকে উঠে অস্থির ভঙ্গিতে এগিয়ে গেল দোতলা ফ্ল্যাটের দিকে মায়ের রুমের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেল। ফিহা বাহির থেকে রুমের ভিতরে ধস্তাধস্তি আর গোঙানির শব্দ পেল প্রচণ্ড। ফিহা আতঙ্কে আতকে উঠে বেশ কয়েকবার দরজায় কড়া আঘাত করলো মায়াকে ডাকতে ডাকতে, কিন্তু রুমের ওপাশ থেকে কেউ দরজা খুলল না। আতঙ্কিত ফিহা একাধিক মানুষের উত্তেজিত গলার শব্দ শুনতে পেল। সেই সাথে ফিহা স্পষ্ট মায়ার তীব্র গোঙানির শব্দও শুনতে পেল। ফিহা বুঝতে বাকি রইল না কেউ যে মায়াকে আঘাত করছে সেটা বুঝতে। আতঙ্কিত ফিহা এবার ভয়ে কেঁদে উঠে অস্থির ভঙ্গিতে দরজায় ধাক্কাতে শুরু করলো মায়াকে ডাকতে ডাকতে। হৃদ তখনও ফিহার ফোনের লাইনেই ছিল। ফিহার অস্থির কান্নায় হৃদ যা বোঝার বুঝে গেল। হৃদ শরীর তরতর করে ঘেমে উঠে ঝিম ধরে ঠাস করে বসে পড়লো চেয়ারের উপর। ফিহা অস্থির ভঙ্গিতে ফোনটি কানে নিয়ে হৃদকে ডাকলো বেশ কয়েকবার। হৃদের হুঁশ আসতে ফিহা অঝরে কেঁদে বলল, ভাই, মায়ার রুমের ভাঙচুরের শব্দ পাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। একদিকে মানুষের গলার শব্দ পাওয়া যাচ্ছে, ভাই একাধিক মানুষের গলার শব্দ পাওয়া যাচ্ছে রুমের ভেতর থেকে। হয়তো কেউ মায়াকে আঘাত করছে। তার হালকা গোঙানের চিৎকারও শুনতে পারছি। ভাই, এখন কি করব? হৃদের বুক তরতর করে কেঁপে ওঠে, কপালে চিকন ঘাম দেখা যায় তৎক্ষণাৎ। হৃদ গলার টাই টেনে খুলে ফেলে দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। হতভম্ব হয়ে দৌড়ের রুমের থেকে বের হয়ে ফিহাকে উত্তেজিত কণ্ঠে বলল, ফিহা, দ্রুত সবাইকে ডাক, দরজা ভাঙার ব্যবস্থা কর। তোর ভাবি বিপদে আছে, তাড়াতাড়ি কর, সবাইকে ডাক। ভাই, সব বাসায় তো ছেলে মানুষরা কেউ নেই, সবাই হসপিটালে গেছে, কি করব? হৃদতেতে উঠে বলল, শিট, সব কিছুই প্রি প্ল্যান করা ছিল। ফিহা, এক কাজ কর, বাসায় ছোট বড় যারা আছে সবাইকে নিয়ে দ্রুত দরজা ভাঙার চেষ্টা কর, আমি আসছি। মায়ের বডিগার্ডদের সহ রিধিকে নিয়ে সবাই হসপিটালে যাওয়ার পরপরই মায়া সবার সাথে নিচে বসার ঘরে বসেছিল বেশ কিছু সময়, কিন্তু অতিরিক্ত কান্নায় অস্থিরতায় মায়ের শরীর দুর্বল মনে হতে রেহানা বেগম মায়াকে কাজের মেয়ে রুজিকে দিয়ে রুমে পাঠায়। সুযোগ সন্ধানে রুজি চট করে মায়াকে নিয়ে রুমে গেল। মায়াকে বিছানায় বসিয়ে সেও মায়ের পাশে বসে রইল। আপাতত অপেক্ষা করছে কখন বাকি দুজন আসে তারা। প্রায় মিনিট পাঁচেক পর শিফা আসলো মায়ের রুমে হাতে করে অ্যাসিডের বোতল নিয়ে, আঁচলে লুকিয়ে। রুজি শিফার সাথে চোখাচোখি করে কথা বললো, ইশারায় বোঝালো কাজ শুরু করতে হবে। তবে রুজির ইশারায় মোহনার কথাও জানতে চাইলো। তখন শিফা ইশারায় বোঝালো মোহনা নিচে আছে, বাড়ির কোনো লোক যাতে দোতলায় আসতে না পারে সেই দিকটা দেখার জন্য নিচে পাহারা দিচ্ছে সবাইকে, এবং সময় বুঝে মোহনাও অল্প সময়ের মধ্যে এখানে চলে আসবে। রুজির মাথায় নাড়িয়ে সম্মতি দিল যে সে সবটা বুঝতে পেরেছে। শিফা রুজির পাশে বসা নত মস্তিষ্কের মায়ের দিকে তাকালো। মায়া পা ঝুলিয়ে বিছানার পাশে বসে আছে মায়া, আর মায়ার ঠিক পেছনে রুজি বসে আছে। মায়ের নিঃশব্দে কান্নায় শরীর দুধছে মৃদু মৃদু। শিফার সময় নষ্ট না করে শাড়ির আঁচল থেকে অ্যাসিডের বোতল বের করলো, মায়ার মুখে ছুঁড়ে মারার জন্য এগিয়ে আসলো। ততক্ষণে মায়া উঠে দাঁড়ালো ওয়াশরুমে যাওয়ার জন্য। মায়াকে উঠে দাঁড়াতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো শিফা। মায়া ওয়াশরুমের জন্য এক কদম বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শিফা মায়ের মুখের উদ্দেশ্যে অ্যাসিড ছুঁড়ে মারলো। মায়া কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ মুখে হাত চেপে ধরে চিৎকার করে উঠল রুজি। চমকে উঠল মায়া, ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো রুজি দু হাতে মুখ চেপে ধরে গলা ফাটা চিৎকার করছে আর্তনাদে। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ রুজিকে ধরতে চাইলো, কি হয়েছে জানতে চাইলো। তেতে উঠে শিফা মূলত মায়ার দিকে ছুঁড়ে মারা অ্যাসিড গিয়ে পড়লো রুজির মুখের উপর। তখন মায়ার নিজের অজান্তেই সামনের দিকে কদম বাড়ানোতে বেঁচে গেল, এবং অসাবধানতায় অ্যাসিড পুরোটাই পড়লো রুজির গায়ের উপর। যেহেতু রুজি মায়ের পেছনে ছিল তাই সে অ্যাসিডের শিকার হলো। শিফা তেতে উঠে দক্ষ হাতে মায়ের চুলের মুঠি ধরে রুজির পাশ থেকে টেনে তুলে ঠাস করে থাপ্পড় মারলো মায়ের গালে। মায়াকেই হারিয়ে ছিটকে পড়লো ফ্লোরে। মায়ের উপর হওয়া এমন আক্রমণ কারণটা তখনও বুঝলো না মায়া। শিফা রাগী হতে ফের মায়ের চুলের মুষ্টি ধরে ফ্লোর থেকে টেনে তুলে
অপর গালে থাপ্পড় মারতে এবার মায়া ছিটকে পড়লো খাটের কোণে অসাবধানতায় কারণে মায়ের কপাল কাটলো খাটের সাথে লেগে। মায়া ফুপিয়ে উঠল কান্নায়। মায়া কিছু বলার আগে ফের মায়ের চুলের মুঠি ধরে টেনে ধরল শিফা। মায়া দুহাতে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে কেঁদে উঠে বলল, আপু আমাকে মারছেন কেন? কি করেছে আমি? ছাড়ুন না আমাকে, ব্যথা পাচ্ছি তো আমি। মায়ের কান্নায় মন ভুলো না শিফার, বরং মায়ের চুল ধরে টেনে নিয়ে দেয়ালে ধাক্কা মারল। মায়ার দেয়ালে বাড়ি খেয়ে নিচে পড়তেই হুড়মুড় করে রুমে প্রবেশ করলো মোহনা। দ্রুততার সঙ্গে রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে পিছনে ঘুরে তাকাতেই বুঝতে পারলো রুজি অ্যাসিডে আক্রান্ত হয়েছে। ছুরি হাতে মোহনা এগিয়ে আসলো। রুজির চিৎকারে বাড়ির মানুষজন উপরে চলে আসবে ভেবে মোহনার আগে কটমট করে শিফার উদ্দেশ্যে বলল, এই হারামজাদি অ্যাসিড আক্রান্ত হলো কিভাবে? কোনো কাজ ঠিকঠাকভাবে হয় না একে দিয়ে, শালি নিজেও মরবে আমাদেরকেও মারবে। মোহনার কথায় সম্মতি দিয়ে শিফা তেতে উঠে বলল, এই মাইয়ারে মারতে গিয়ে ভুলবশত রুজির মুখে পড়ে গেছে অ্যাসিড, সেই তখন থেকে এমন মরার মতো চিৎকার জুড়ে বসে আছে এই রুজি। আজ এই মেয়ের চিৎকারের জন্য আমারও বিপদে পড়বো মোহনা। গড নোস এই আধা পাগল মেয়েকে কেন বস আমাদের সাথে পাঠালো। ওকে দেন, তুই রিত খানের বউকে সামলা, আমি রুজিকে দেখছি। এই মেয়ের জন্য আমরা লাস্ট মুহূর্তে এসে বিপদে পড়তে পারবো। দুজনে দুই দিকে গেল। মোহনা ধারালো ছুরি হাতে রুজিকে মারতে গেল, তো অন্যদিকে শিফা মায়ার কাছে গেল। আতঙ্কিত মায়া এতক্ষণে বুঝতে পারলো তারা সবাই আসলে মায়াকে মারতে এসেছে। মায়া দুর্বল শরীর উঠে দাঁড়ালো তরতর করে। মায়ের সর্বাঙ্গ কাঁপছে অনবরত ভয়ে। মায়ের শরীর বেয়ে দরদর করে ঘাম ছুটছে। পরপর দুটো পরিস্থিতির শিকার হয়ে মায়া নিজেকে সংযম করতে পারছে না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিষের ভয়াবহ ঘটনার পর এখন আবার সরাসরি মায়ের উপর হামলা করাটা ছিল তার আতঙ্কের কারণ। মায়া শিফাকে এগিয়ে আসতে দেখে দরজার দিকে পালাতে চাইল। দৌড়ে দরজার কাছে গিয়ে দরজার লক খুলতে চাইল, কিন্তু তার আগেই মায়াকে ধরে ফেললো শিফা। মায়াকে আটকিয়ে ওড়না দিয়ে মায়ের গলা পেঁচিয়ে ধরলো মারার জন্য। ধস্তাধস্তি শুরু হয়ে গেল তাদের দুজনের মধ্যে। মায়া হাত পা ছোটাছুটি করে নিজের গলার ওড়নার বাঁধন খুলতে চাইল, পারল না। ততক্ষণে মোহনা ও রুজি অ্যাসিডের ছটফটের কাতরানোর সুযোগ নিয়ে গলায় ছুরি চালালো মারার জন্য। সফলও হলো রুজিকে জবাই করতে। মোহনা ধারালো চোখের সামনে মুহূর্তেই সাদা বিছানাটা লাল হয়ে গেল। মায়ের গলায় ওড়না বাঁধা অবস্থায় রুজির নৃশংস হত্যাকাণ্ডটা দেখলো মায়া। প্রাণের ভয়ে মায়ার ছটফট করলো দ্বিগুণ। রুজির দুর্বল শরীরটা দুর্বল হয়ে গেল। মায়ের শরীর অবশিষ্ট শক্তিরা না থাকায় নেতিয়ে পড়তে চাইল। মোহনা রক্তাক্ত শরীরও ছুরি হাতে এগিয়ে আসলো মায়ের দিকে। উদ্দেশ্য মায়াকে এবার মেরে ফেলবে। মোহনার উদ্দেশ্য অনুযায়ী মায়ের কাছে আসতেই মায়া প্রাণের ভয়ে জোর খাটিয়ে লাথি মারল মোহনার পেট বরাবর, যার ফলে মোহনা ছিটকে পড়ল ফ্লোরে। হাতের ছুরিটিও কিছু দূর ছিটকে পড়ল সোফার পাশে। এমন ঘটনায় শিফা তেতে উঠে মায়াকে টেনে নিজের দিকে ঘুরিয়ে থাপ্পড় মারতে চাইলে মায়া শিফাকে ধাক্কা মেরে দরজা পাশে ফেলে দিয়ে দৌড়ে পালাতে চাইলো বারান্দার দিকে। মায়া নিজেকে বাঁচানোর তাগিদে চিৎকার করতে করতে সবাইকে ডাকলো সাহায্যের জন্য, কিন্তু কেউ শুনলো না, শুনতে না পারায় এগিয়ে আসলো না, যার কারণে এতেও মায়ার সফল হতে পারল না নিজেকে বাঁচাতে। মোহনার চতুর বুদ্ধি খাটিয়ে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় মায়া পা টেনে ধরে মায়াকে উল্টে নিচে ফেলে দেয়। সময় নষ্ট না করে মোহনা তৎক্ষণাৎ মায়ের উপর চড়ে বসলো। মায়ের চিৎকার বন্ধ করার জন্য মোহনা প্রথমে ধস্তাধস্তি করে মায়ের মুখে ওড়না কিছু অংশ ঢুকিয়ে দিল। শিফা ফ্লোর থেকে উঠে দ্রুত এগিয়ে বিছানার পাশ থেকে বালিশ নিয়ে মোহনার হাতে দিল। মায়াকে বালিশ চাপায় মারতে পরে মোহনাকে সাহায্য করতে শিফার মায়ের দু হাতে চেপে ধরল। ফ্লোরের সাথে মোহনা দক্ষ হাতে মায়ের মুখে বালিশ চাপা দিল। মায়া ধস্তাধস্তি করেও কারো সাথে শক্তিতে পেরে উঠতে সক্ষম হলো না। মায়ের নিঃশ্বাস আটকে আসায় শেষ চেষ্টায় হাত পা ছুটিয়ে নিজেকে বাঁচাতে চাইতে পারল না। চারদিক থেকে ব্যর্থ মায়ের শরীর যখন অবশিষ্ট শক্তিরা থাকলো না এবং নিঃশ্বাসের অভাবে শরীর নিস্তেজ প্রাণহীন হয়ে পড়ছিল, ঠিক তখনই দরজার মধ্যে কড়া আঘাত পায় ফিহার। সেই সাথে পায় ফিহা অস্থির ভঙ্গিতে চিৎকারের শব্দ। আপনজনের ডাক পেয়ে মায়ার সাহস পেল। পুনরায় জোর খাটিয়ে বন্ধ থাকা হাত পা ছোটাছুটি করতে লাগলো কিন্তু মোহনা শিফার শক্তির সঙ্গে পেরে উঠছিল না। তখনও ফিহার অনবরত দরজা আঘাত ও চিৎকারের শব্দ ঘাবড়ে যায় মোহনা ও শিফা দুজনই। মোহনা সতর্কের কান খাড়া করতেই বুঝতে পারলো ফিহা কারো সাথে লাউডস্পিকারে ফোনে কথা বলছে, ভাই ভাই করে ডেকে ডেকে। চতুর মোহনা তৎক্ষণাৎ বুঝে গেল ভাই নামক মানুষটি স্বয়ং রিত খান নিজেই। হয়তো ভালোবাসার বউ বিপদ আছে বুঝতে পেরে মানুষ পাঠিয়েছে তার বউকে বাঁচাতে। মোহনা শিফা দুজনই ঘামতে শুরু করলো। এইভাবে আরও কিছুক্ষণ থাকতে নিশ্চিত তারা দুজন ধরা পড়ে যাবে। তাছাড়া বালিশ চাপা দিয়ে কাউকে মারতে বেশ সময়ের ব্যাপার, তাদের হাতে এত সময় নেই। মোহনা মায়ের মুখে বালিশ চাপা দিয়ে নিজের রক্তাক্ত ছুরিটি খুঁজল। সোফার পাশে ছুরিটি পড়ে থাকতে দেখে দ্রুততার সঙ্গে মোহনা শিফার উদ্দেশ্যে বলল, শিফা আমাদের হাতে সময় কম, রিত খান মানুষ পাঠিয়েছে নিজের বউকে বাঁচাতে, দ্রুত কিছু একটা না করলে আমরা তো মরবই, সাথে এই মেয়েটিও বেঁচে যাবে। এইভাবে বালিশ চাপায় মানুষ তাড়াতাড়ি মরে না, সময় নেয় অনেক, তাই আমি এই মেয়েকে ধরে রাখছি, তুই দ্রুত আমার ছুরিটা আন। মোহনার কথায় শিফা মায়ের হাত ছেড়ে দ্রুত এগিয়ে গেল সোফার দিকে। আর সেই সুযোগটাই কাজে লাগালো মায়া। হাতছাড়া পেয়ে আন্দাজের উপর ভিত্তি করে দুহাতে মোহনার
চোখে খাবলে ধরলো। এতে করে খেই হারায় মোহনা। মায়াকে ছেড়ে নিজের চোখে দুহাত চেপে ধরে চিৎকার করে উঠল ফ্লোরে পড়ে। মায়া কাঁপা কাঁপা হাতে তৎক্ষণাৎ মুখের উপর থেকে বালিশ সরিয়ে উঠে দাঁড়ায়। বিধ্বস্ত নাজেহাল অবস্থায় শরীরের ঘাম ও রক্তে একাকার হয়ে আছে। মায়ার মুখের ভিতর ঢুকিয়ে রাখা কাপড়ের অংশটুকু টেনে বের করে অনবরত কাশতে থাকে বুকে হাত দিয়ে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে মায়া তখনও দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। পা দুটো ভেঙে আসছে নিঃশক্তির কম্পনে। মায়া কম্পিত দুর্বল শরীরটা টেনে কোনো রকম উঠে দাঁড়ালো। শিফা ততক্ষণে ছুরি হাতে মোহনার দিকে আসতেই দেখলো মোহনার চোখ থেকে রক্ত ঝরছে। উত্তেজিত শিফা দৌড়ে এসে মোহনাকে ধরলো পাশের ছুরিটি রেখে। মোহনার কি হয়েছে জানতে চাইলে মোহনা শিফাকে জানালো মায়া আঘাত করেছে তার চোখে। শিফা তেতে উঠে মায়ের দিকে তাকাতেই দেখলো মায়া দুর্বল শরীরে কোনো রকম দৌড়ে পালাতে চাইছে বারান্দার দিকে। শিফা মোহনাকে কোলে নিয়ে এক হাতে ফ্লোরের বালিশটি ছুঁড়ে মারল মায়ের দিকে। মায়ের পিঠের উপর বালিশটি লাগলেও মায়া পড়ল না, শুধু সামান্য খেই হারালো। তাই মায়া বারান্দার দরজা ধরে নিজের দুর্বল শরীরে ব্যালেন্স ঠিক করে পুনরায় বারান্দার দিকে যেতে লাগলো। শিফা মায়াকে বারান্দার দিকে পালাতে দেখে বেশ একটা বিচলিত হলো না, কারণ দোতলার বারান্দার দিকে মায়ের পালানো সম্ভব না। তাই যদি পালাতে চায় তাহলে বারান্দার নিচে রাখা ডেকোরেশনের জিনিসপত্রের উপর পড়লে এমনি মরে যাবে সে। তারপরে শিফা রিস্ক নিতে চাইল না। মোহনাকে ছেড়ে ছুরি হাতে উঠে দাঁড়াতে এবার জোরালোভাবে দরজার উপাস থেকে বেশ মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেল। ভারী কিছু দিয়ে যে দরজায় ভাঙার চেষ্টা করছে সেটা তারা বুঝতে পারলো। শিফা ভয়ে বিচলিত হলো। শিফা এতক্ষণ মায়াকে তারা আরামসে মেরে ফেলতো যদি তখন হৃদখান লোক পাঠিয়ে দরজায় আঘাত না করতো, তাহলে তারাও বিচলিত হতো না এবং মোহনা তাকে ছুরি আনতে পাঠাতো না উত্তেজিত হয়ে। তাছাড়া সময় নিয়ে এমনি সহজে মারতে পারতো মায়াকে, কিন্তু সবটা এক মুহূর্তে উল্টে গেল হৃদখানের মানুষ পাঠিয়ে দরজায় আঘাত করাতে। এতে করে তাদের দ্বারা ভয়ের কারণে প্রথম ভুলটি হয় মায়াকে ছেড়ে ছুরি আনতে যাওয়ার কৌশলে মোহনাকে আঘাত করে ছুটে যায়, যার ফলে বিষয়টি আরও জটিল হয়। শিফা মোহনাকে ছেড়ে ছুরি হাতে দ্রুত এগিয়ে গেল বারান্দার দিকে। মায়াকে ধরতে যাবে তার আগেই মায়া কোনো দিক না দেখে মুহূর্তে লাফিয়ে পড়ে খোলা বারান্দার বর্ডার লাইন পেরিয়ে। এমন ঘটনায় হতভম্ব হয়ে যায় শিফা। মায়া যে হঠাৎ করে নিচে লাফিয়ে পড়বে খুনাক্ষরেও টের পায়নি সে। শিফা ছুরি হাতে দ্রুত এগিয়ে মায়াকে দেখতে চাইল, কিন্তু পারল না, কারণ ততক্ষণে চারপাশে মানুষজনের চিৎকার ধ্বনি ভেসে আছে শিফার কানে। বাড়ির গেট ধরে কয়েক প্রতিবেশী মহিলা ঢুকতে ঢুকতে চমকে উঠল যখন মায়াকে দোতলা থেকে লাফিয়ে পড়তে দেখল। মায়ের রক্তাক্ত শরীর দেখে তারা আহাজারি করে চিৎকার করতে বলল, হায় হায় আল্লাহ গো, আরিফের মা, তোর ছোট মাইয়ার মারা গেল গো, ও রেহেনা এদিকে আয়, হায় হায় মাইয়ার আর কাল গায়ে হলুদ, আজ আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে দিল। ঝলমল করা বিয়ে বাড়িটা মুহূর্তে মৃত্যুপল্লীতে রূপান্তরিত হলো। বিয়ের আমেজে মেতে ওঠা প্রতিটা চেহারায় কালো মেঘ ঢেকে গেল। হাসি খুশিতে আচ্ছন্ন বাড়িটা মৃত্যু একে একে মৃত্যুর ধ্বনিতে লুটিয়ে পড়লো। চিৎকার চেঁচামেচি আহাজারি কান্নায় ভেঙে পড়লো প্রতিটা মানুষ। সে কি আর্তনাদ মৃত্যু সংবাদে! একটা দুইটা নয়, পুরো 6টা লাশের লাইন বের করলো শফিকুল ইসলামের বাড়ির আঙিনা উঠানে। হৃদের কান অবধি পৌঁছালো সেই সকল মৃত্যুর সংবাদ। রাত প্রায় 9টার ঊর্ধ্বে। ঘূর্ণমান উড়োজাহাজের পাখাগুলো রাউন্ড রাউন্ড ঘুরে নামলো খোলা মাঠের গোলাকৃত বৃত্তের। পাইলট উড়োজাহাজটি থামাতেই হৃদ হতভম্ব হয়ে লাফিয়ে নামলো সেখান থেকে। হৃদের সাথে সাথে পরপর আরও 4টি উড়োজাহাজ নামলো একত্রে। বাকি সবগুলো বডিগার্ড ছিল। হৃদের জন্য পূর্ব থেকে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো একটাতে দৌড়ে গিয়ে উঠল সে। হৃদের পেছন পেছন আসিফ উঠে বসলো ড্রাইভারের সাথে। চোখের পলকে গাড়িটি চলতে শুরু করলো মায়াদের বাড়ির উদ্দেশ্যে। হৃদের পেছন পেছন আরও 4টি গাড়ি চললো বডিগার্ডের। অস্থির হৃদ সর্বাঙ্গ নাড়িয়ে, কলিজা কাঁপছে ভয়ে। একটা মাত্র বউ তার, খুব আদুরে, খুব ভালোবাসার বউ। বউটার কিছু হলে সে পাগল হয়ে যাবে না? দম বন্ধ পরিস্থিতিতে টেনশনে হার্ট অ্যাটাক করে মারা যাবে। বউটাকে এত যত্নে রেখেও যদি প্রোটেক্ট করতে ব্যর্থ হয় তাহলে হৃদের সব কিছু বৃথা। এত টাকা, এত পাওয়ার, এত ক্ষমতা, এত সব কিছু তুচ্ছ যদি তার ভালোবাসার মানুষটাকে বাঁচাতে সক্ষম না হয়। অস্থির হৃদের কপালের কার্নিশ বেয়ে ঘাম ছুটল। উত্তেজনায় শক্তপোক্ত হাত দুটো তরতর করে কেঁপে উঠল। হৃদের অস্থির বাচন স্থির করে দুহাত মুষ্টিবদ্ধ করা। আসিফ ড্রাইভারকে বারবার তাড়া দিচ্ছে গাড়ি দ্রুত চালাতে। হৃদের অবস্থা দেখে ভয়ে আসিফের ঘাম ছুটে গেল কপাল বেয়ে। হৃদের অবস্থা দেখে আল্লাহ জানে হৃদ কি তাণ্ডব ঘটায় মায়াকে দেখার পর। আসিফ ভয়ার্ত মুখে বার কয়েক শুকনো ঢোক গিলল। মনে মনে আল্লাহর কাছে বেশ করে দোয়া করতে লাগলো যাতে মায়ার কিছু না হয়, সেফ থাকে। অন্তত পাষাণ্ড হৃদের জন্য হলেও যেন আল্লাহ তাআলা তার বউটার প্রাণটা ভিক্ষা দিয়ে যায়। অস্থির হৃদ গাড়ির মধ্যে টু শব্দ করলো না। আসিফ শুধু বারবার হৃদের উত্তেজনা ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পেল। আসিফ ভয়ার্ত মুখে আবারও ড্রাইভারকে তাড়া দিল। রাস্তাটা বেশ ছোট হয়, প্লেন নামানোর জায়গাটা ছিল না বলে খোলা মাঠে থামাতে হয়েছে এবং বাকিটা
রাস্তা গাড়ি চড়ে মায়াদের বাসায় যেতে হচ্ছে তাদের। মিনিট 5-এর মধ্যে পৌঁছে গেল মায়াদের বাড়ির গেটের সামনে। হৃদ কারো অপেক্ষা না করে উত্তেজনা সে নিজেই নেমে পড়ল। কোনো দিক না তাকিয়ে অসংখ্য মানুষের ভিড় ঠেলে হতভম্ব হয়ে দৌড়ে যেতে লাগলো বাড়ির ভিতরের দিকে। আসিফ হৃদের পেছন পেছন দৌড়ে যেতে চাইল কিন্তু পারল না, কারণ এই মুহূর্তে অসংখ্য মানুষের ভিড় জমে আছে শফিকুল ইসলামের বাড়ির আঙিনায়। থানা, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সদর থানার এমপি, মন্ত্রী সহ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন শফিকুল ইসলামের বাড়িতে। পুলিশ আসার কারণ হলো 6টা লাশের তদন্তের জন্য, আর প্রশাসনে এমপি, মন্ত্রী, নেতা বর্গের আসার কারণ হলো স্বয়ং হৃদ খান। ক্ষমতাধর হৃদ খানের মতো মানুষের আশুগঞ্জে আগমন মানেই অনেক কিছু। যেখানে হৃদ খানের সাথে উচ্চ থেকে উচ্চ শ্রেণীর মানুষজন একটু দেখা করার সুযোগ পায় না, সেখানে তাদের মতো সামান্য উপজেলায় হৃদের আগমন বিশাল ব্যাপার। দেশে সরকারের যেখানে হৃদ খানের মতো মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা করেন, সেখানে তারা তো অতি নিতান্ত ক্ষুদ্র দাঁড়ির ক্ষমতাধর মানুষ। আর এজন্য বর্তমানে নেতাবর্গরা হৃদের সাথে একটু আগ বাড়িয়ে পরিচয় বা সখ্যতা গড়ে তোলার জন্য হৃদকে আমন্ত্রণ জানানোর জন্য মূলত ভিড় করা শফিকুল ইসলামের বাড়িতে। আসিফ এগিয়ে গেল সেদিকে। হৃদের পার্সোনাল পিএ হিসেবে আসিফের ক্ষমতা বেশ, কারণ আসিফের কানে কোনো কথা যাওয়া মানে হৃদ খানের কানে সেটা পৌঁছে যাওয়া। আসিফের সাথে সবাই আগ বাড়িয়ে কথা চালালো সখ্যতা গড়ে তোলার জন্য। ততক্ষণে গাড়ি ভর্তি হৃদের 20-30 জন বডিগার্ড গেট দিয়ে ঢুকলো বাড়িতে। আরিফ, শাহেদ, শুভ সবাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। হৃদ আসাতে পরিস্থিতি আরও শীতল হয়ে গেল ভয়ে। চারপাশ থেকে চাপা গুঞ্জন শুরু হলো পাড়া প্রতিবেশীদের মাঝে। হৃদ হতভম্ব হয়ে সিঁড়ি ভেঙে দৌড়ে মায়াদের দোতলার ঘরে উঠল। মায়া কোন রুমে আছে প্রথমে না বুঝলেও রুমের বাহিরে মহিলাদের ভিড় দেখতে পেয়ে হৃদ সেদিকে দৌড়ালো। উপস্থিত মহিলারা হৃদকে দেখে চাপা গুঞ্জন শুরু হলো। মায়ার জামাই এসেছে, হৃদ খান এসেছে বলে তাড়াতাড়ি করে দরজার রাস্তা ছেড়ে সবাই একপাশ হয়ে গেল হৃদের জন্য। হৃদ সবাইকে অপেক্ষা করে ডিঙিয়ে বিছানায় শয্যাশায়ী মায়াকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরলো দুহাতে ঝাপটে। উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য থমথমে খেয়ে যায় হৃদের কাণ্ড দেখে। রুম ভর্তি মানুষজন মায়াকে ঘিরে দাঁড়ানো। শফিকুল ইসলাম মায়ের পাশেই বসা ছিল। হৃদ ওনাকে ডিঙ্গিয়ে মায়াকে টেনে বুকে জড়িয়ে নেওয়াতে উপস্থিত সবাই থমথমে মুখটাতে হৃদ আরও তাক লাগিয়ে দেয়, যখন সে উন্মাদ হয়ে মায়ের চোখে মুখে গালে পাগলের মতো ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো অনবরত। এমন ঘটনায় সবাই লজ্জায় ছিটকে একে একে বের হয়ে যায় রুম থেকে। কারো আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। শফিকুল ইসলাম একরাশ রাগ নিয়ে থমথমে মুখে লজ্জিত হয়ে বের হয়ে গেল। ফিহার ঠোঁট চেপে লাজুক হেসে বের হতে হতে বাহির থেকে হালকা করে দরজাটা টেনে বন্ধ করে দিয়ে যায় দুজনকে একা রেখে। মায়ের হাতে তখনও স্যালাইনের নল লাগানো। মায়ের হুঁশ থাকলেও দুর্বল শরীরে রেসপন্স খুব কম করতে পারছে। তবে হৃদের উপস্থিতিটা মায়া বেশ করে বুঝতে পারছে। হৃদ যখন মায়ের সাথে সারা মুখে পাগলের মতো ঠোঁট চুয়াতে ব্যস্ত, তখন মায়া দুর্বল হাত দুটো হৃদের পিঠের শার্ট আঁকড়ে ধরতে ব্যস্ত। ইমোশনাল মায়া হৃদকে সামনে পেয়ে ঝরঝর করে চোখের জল ছেড়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে উঠল। অস্থির হৃদ আরও অস্থির হলো মায়ের কান্না দেখে। মায়ের ভেজা চোখের পাতায় পরপর চুমু খেয়ে দুহাতে আঁচলে মায়ের গাল আঁকড়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে হৃদ বলল, কাঁদে না বউ, আই এম সরি, সব দোষ আমার, তোমার সব ব্যথা আমার। আমি তোমাকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছি। আমি ব্যর্থ হয়েছি তোমাকে সেফ রাখতে। আমি ব্যর্থ স্বামী, ব্যর্থ আমার সব ক্ষমতা। সরি জান। হৃদের মুখে জান শব্দটা ঘোরের মধ্যে মিস করে গেল মায়াকে হারানোর ভয়ে হৃদের ভেতরে সকল উত্তাপ অনুভূতি প্রকাশ করছে নিজের অজান্তেই। মায়া হৃদকে নিজের কাছে পেয়ে ভীষণ আদরী হলো। ঠোঁট ভেঙে কেঁদে কেঁদে হৃদের কাছে বিচার দিতে সব কিছু বলল। ওরা আমাকে মেরেছে, অনেক মেরেছে, আমি অনেকটুকু ব্যথা পেয়েছি। কথাগুলো বলতে বলতে মায়া দুহাত মেলে ধরলো হৃদের সামনে ব্যথাগুলো দেখাতে দেখাতে। মায়ের কথাগুলো হৃদের কলিজায় আঘাত করলো। মায়ের হাত টেনে চেক করতে লাগলো। হাতের জায়গায় জায়গায় নখের আঁচড় কাটা। হৃদ মায়ের দুহাতে কাটা জায়গাগুলোতে নিজের ঠোঁট বুলিয়ে আদর করে দিল। মায়া কেঁপে উঠতে হৃদ মায়ের গলার ওড়না টেনে ধরলো। মায়ার বাধা দেওয়ার পূর্বে হৃদ ওড়না টেনে ফেলে উত্তেজিত হাতে মায়ার গলার ব্যথাগুলো চেক করতে লাগলো। মায়ের গলায় মোটা করে লাল কালচে দাগগুলো দেখে হৃদের বুকটা হু হু করে উঠল কষ্টে। হামলা হওয়ার সময় মায়া কতটা অসহায় ছিল বিষয়টি ভাবতে হৃদের বুকে তীব্র ব্যথা অনুভব করে কষ্টে। অস্থির ভঙ্গিতে হৃদ পুনরায় মায়াকে টেনে দুহাটে জাপটে ধরল নিজের অশান্ত বুকে জ্বালা মেটাতে। মায়া ফের হৃদের কাছে বিচার দিয়ে বলে, আপনি জানেন ওরা আমার গলায় ওড়না বেঁধে মারতে চেয়েছিল। আমি অনেকটা ছটফট করেছি, আপনাকে বারবার মনে করেছি, আপনার কাছে যেতে মন চেয়েছে। আমি মরে গেলে আপনাকে কে বিয়েটা করতো বলুন তো? আপনার জন্যই তো বারান্দা থেকে লাফ দিলাম, যাতে আমাকে মারতে না পারে, নয়তো আমাকে ওই আপুটা ছুরি দিয়ে মেরে ফেলতো। আপনি জানেন আমি অনেক ভয় পেয়েছি। আমি মরে গেলে কি আপনি আরেকটা বিয়ে করতেন বলুন? মায়া নিজের জেলাসির বসে নিজের মাথা উঠিয়ে হৃদের মুখের দিকে তাকাতে চাইল। হৃদ কি উত্তর দেয় সেই আশা, কিন্তু হৃদ পুনরায় মায়ার মাথাটা নিজের বুকে চেপে ধরল। হৃদের দৃঢ় হাতের শক্ত বন্ধনে মায়া মুখে চেপে গেল হৃদের বুকে। মায়ার মাথা ঝাঁকিয়ে কান পাতল হৃদের বুকে। তীব্র ধরফর শব্দটা মায়ার হৃদের বুকে কান পেতে শুনতেই চমকালো। বিস্ময়কর হয়ে একটু করে মাথা তুলে চোখ বড় বড় করে হৃদের উদ্দেশ্যে বলল, আপনার বুকে কেমন ঢিপ ঢিপ শব্দ করছে আমার মতন? আপনারও বুঝি বুকে ব্যথা হয়?
আমার আমৃত্যু জ্বালা এই ব্যথা, তুমিতে উৎপল তুমিতে নিঃশেষ যান, আমি আজ ভীষণ আহত, মরে যাচ্ছি তোমার অযত্নে, আমাকে বাঁচাও তুমি ময় সঙ্গতে। হৃদের মুখে জান শব্দটা শুনতে মায়া চমকায়, ভীষণ রকমের চমকায়। হৃদ সত্যি মায়াকে জান ডাকলো? হ্যাঁ ডাকলো তো। মায়া এইমাত্র শুনলো, তার মানে হৃদ মায়াকে ভালোবাসে, আর এটা সে স্বীকার করছে জান জান ডেকে। মায়া বিছানা থেকে হৃদের কোলে উঠতে চাইলো, কিন্তু হাতের স্যালাইনে টান লাগতে আহ করে মৃদু স্বরে চিৎকার করতেই হৃদ মায়াকে ছেড়ে দিল। স্যালাইনের নল দিয়ে রক্ত উঠতে দেখে হৃদ দক্ষ হাতে সেটা খুলে ফেলে মায়ার টেনে নিজের কোলে বসালো। তার অশান্ত বুকের জ্বালা কিছুতে কমছে না। মায়া দুর্বল হাতে হৃদের গলা জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বলল, আপনি কিন্তু আমায় ভালোবাসেন, আমি শুনে ফেলেছি আপনি আমাকে জান জান বলে ডেকেছেন। জান জান করে কিন্তু মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ডাকে, তাই আপনিও আমার বয়ফ্রেন্ড হলেন, এবার বলুন না আপনি আমাকে ভালোবাসেন। হৃদ মায়াকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে মোহিত কণ্ঠে বলল, সব কিছুই কেন মুখে বলতে হবে আমার? প্রমাণের জন্য। হাতের বাঁধন হালকা হয় হৃদের। মায়ার মাথা থেকে মুখ উঠিয়ে বলে, কিসের প্রমাণ? হৃদ ছাড়লেও মায়া ছাড়ল না হৃদকে। আগের ন্যায় ঘাপটি মেরে হৃদের গলা জড়িয়ে মুখ গুজে পড়ে থেকে বলে, আমার সাথে ঝগড়া করার সময় যাতে আর বলতে না পারেন আপনি আমাকে ভালোবাসেন না, অথবা যখন আপনি আমাকে বলবেন আমি মুখে বলেছি একবারও যে আমি তোমাকে ভালোবাসি, প্রমাণ আছে? আমি তোমার কাছে ভালোবাসি এই কথাটা, তখন আমি প্রমাণ হিসেবে আজকের এই কথাগুলো বলবো, তাই একবার বলুন না ভালোবাসি প্লিজ। হৃদ মায়ের যুক্তি বুঝলো, তাকে ফাঁদে ফেলার জন্যই তাকে বলছে ভালোবাসি কথাটা স্বীকার করতে। হৃদ অস্থির মনে স্বস্তি হলো। মায়াকে আবারও দুহাতে জাপটে জড়িয়ে নিল নিজের সাথে। আজ যদি এই বউটার কিছু হতো তাহলে সে কি করতো? এতটা সুখ এতটা মানসিক শান্তি কোথায় পেত সে? ভালোবাসি ভালোবাসি বলে কে হৃদের সাথে পাগলামি করতো? ক্লান্তিতে বাড়ি ফিরলে হৃদ কোথাও দেখতে পেত এত পবিত্র স্বচ্ছ মুখখানা? কার জন্য হৃদ দিনের পর দিন বাংলাদেশে পড়ে থাকতো সব কিছু ছেড়ে ছুড়ে? আজ এই মেয়ের কিছু হলে আজ হৃদ নিঃশ্বাস আটকে মারা যেত, নয়তো মানসিক অশান্তিতে পাগল হয়ে যেত। হৃদের এই বউকেই চাই, সুস্থ সবল চাই, হৃদের কাছে চাই না। হৃদ আর তার বউকে কোনোভাবেই নিজ থেকে দূরে রাখবে না, সবসময় নিজের কাছেই রাখবে এবং সংসার শুরু করবে। দূরে দূরে বিষয়টা আর ভালো লাগছে না, তার বিরক্ত লাগছে প্রচুর। অনেক হয়েছে কন্ট্রোল খেলা, আর পারবে না নিজের বউকে রেখে নিজেকে কন্ট্রোল করতে। এবার চুটিয়ে সংসার করবে। সুন্দরী বউ রেখে এত কিসের কন্ট্রোল তার? বউ ছোটো হলেও সংসার করার মতো বয়স আছে। তাছাড়া হৃদের তো সারা জীবনও বাচ্চা চাই না, তাহলে বউয়ের জন্য রিস্ক নেই কিছুতেই। হৃদ মায়ার মাথায় চুমু খেয়ে বলে, বিয়ের নাটক অনেক হয়েছে, এই বিয়ের আমার আর লাগবে না। আমি আগেই বলেছিলাম তোমায়, এই একটা বিয়ে কখনোই আমার জীবনের শুভ বয়ে আনিনি, আজ তোমাকে হারাতে হারাতে ফিরে পেলাম, আল্লাহ সহায় আমার। চলো বাসায় যাই, এই নাটকের বিয়ে আমার লাগবে না। এসব বিয়ে ছাড়া এমনিতেও তুমি আমার বউ থাকবে, তাই যে কোনো একটা রাত ধরে বাসর করে ফেলবো। তুমি চাইলে তোমার বাসর আমি ফুলে ফুলে সাজিয়ে দিব, তারপর দুজন চুটিয়ে সংসার করব সারা জীবন। তাছাড়া বাচ্চা কাচ্চা ঝামেলা তো এমনিই নাই আমাদের জীবনে, স্বামী স্ত্রীর প্রেম যুগল হয়ে ছোটোখাটো সংসার থাকবে আমাদের। চলো। হৃদ মায়াকে নিয়ে উঠতে চাইলো, বাধা দেয় মায়া। হৃদের গলা ছেড়ে সোজা হয়ে বসলো কোলে। দুর্বল শরীরটা হৃদের প্রশস্ত বুকে ছেড়ে হৃদের গায়ের শার্ট টেনে মুখ লুকিয়ে লজ্জায় আড়ষ্ট হয়ে মিনমিন সুরে বলে, আমি পারবো না কোনো কিছু। মায়ের পারবো না কথাটাতে সন্তুষ্ট হলো না হৃদ। মায়ের পিছন থেকে পিঠ জড়িয়ে ধরতে ধরতে বলল, পারবেন না মানে কি? ভালো মানুষ মনে করছেন ম্যাডাম? আপনার সম্মতির জন্য বসে আছি আমি, এই মনে হয় আপনার? ম্যাডাম চিন্তা করবেন না, দিন একদিন আমারও আসবে। রাইট নাও আপনি অসুস্থ বলে ছাড় পাচ্ছেন, নয়তো বাসরটা আজকেই রাতেই সারতাম আমি। এখন অসুস্থতার জন্য অল্প একটু অপেক্ষা করব, শুধু এরপর সংসারটা শুরু করতে দেন আমায়। যেদিন ধরবো হাড় গুঁড়ো করে ফেলবো পিষে, মনে রেখেন। হৃদের কথায় লজ্জায় আছড়ে পড়লো মায়া। তীব্র বুক ধরফর মায়া, শরীরের কম্পন সৃষ্টি হলো। হৃদের বুক থেকে মাথা উঠিয়ে দুহাতে হৃদের বাহু জড়িয়ে কপাল ঠেকালো বাহুতে। লজ্জায় চোখ খিচে বন্ধ করে বলল, ছি আপনি কত বাজে। ছি মানে? আপনার কি আমাকে মেশিন মনে হয় ম্যাডাম? আপনার কী নিয়ত? একটার পর একটা বিয়ে করেই যাব আমি, কিন্তু বাসর করতে পারবো না, উপোস থাকবো? উফ, জানতো এখান থেকে। হৃদ মায়ার রিয়াকশন দেখে ঠোঁট প্রসারিত করে হাসলো। মায়ের উন্মুক্ত কাঁধে উপর ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো। মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল। হৃদ মুখ গুটিয়ে মায়ের কানের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তুমি বাসরের সব বুঝো বউ, তাই না? পেকে গেছো, আমি জানি আমার বউ পাকা। হৃদের সরাসরি বেগতিক কথায় মায়া লজ্জায় নেতিয়ে পড়ে রইল হৃদের বাহুতে। শরীরের কম্পন তীব্র থেকে তীব্র হলো। হৃদ অনুভব করতে পারলো মায়ার সেই কম্পন। মায়া হৃদের বাহুতে কপাল ঠেকানো অবস্থায় মৃদু কামড় বসিয়ে বলল, উফ আপনি সবসময় বাজে লোক, বিশ্রী বিশ্রী কথা বলেন, ছি কি অশ্লীল কথা। আপনি জানেন না ভালো মানুষেরা এইসব কথা বলেও না, করেও না। মায়ের কথায় হৃদ মাথা তুলে সোজাসাপটা ভাষায় বলে, তাহলে তো তোমার বাপ এই অমানুষের কাতারে পড়বে সবার আগে। বুড়ো বয়সে এসেও যৌবনের ঠেলায় বাবা হলো, তোমাকে জন্ম দিল, শেষ বয়সে এসেও শাশুড়িকে ছাড়ে না,
ছাড়া এক পা নড়ে না, এক রাত ঘুমাতেও চায় না। বুড়ো বয়সে তোমার বাবার রোমান্টিকতা কমে না? উপর উপর দিয়ে সবাইকে দেখায় সে আদর্শ পুরুষ, আর তলে তলে রোমান্টিকতা শেষ হয় না। আমি তো শুরু থেকেই বলেছি আমি ভিলেন মানুষ, ভালো মানুষের কাতারে পড়ি না। তাহলে তুমি হিসেব করো, ভালো মানুষগুলো যদি এত রোম্যান্টিক হয়, তাহলে খারাপ মানুষগুলো কতটা রোম্যান্টিক হওয়া উচিত? নির্ঘাত বাচ্চা চাই না আমার, নয়তো 20-22টা ছেলে মেয়ে তো এমনিতেই হয়ে যেত আমার রোমান্টিকতার চাপে। হৃদ থামে, থামে না, থামতে হয়, কারণ মায়া ফের কামড়ে ধরে হৃদের বাহুতে লজ্জায়। হৃদ মায়ার মাথা ধরে নিজের বাহু ছুটাতে বলল, উফ কী রে বাবা, কামড়াচ্ছ কেন? তুমি না অসুস্থ? বারবার কামড় দিয়ে নেগেটিভ ফিল দিচ্ছ কেন? ছাড়ো, নয়তো একটা কামড়ের বদলে আমি 2টা করে দিব। অসুস্থ বইয়ের সাথে কামড়াকামড়ি খেলতে চাই না। মায়া ভয়ে হৃদকে ছেড়ে দিয়ে সরে যেতে চাইলো, কিন্তু পারলো না হৃদের শক্ত হাতের বাঁধন থেকে ছুটতে। মায়া ছটফট করে বলল, ছাড়ুন, আমি যাব। আপনার বাজে কথা আমি আর শুনবো না। বিয়ে করলেও আমি আমার রুমে, আপনি আপনার রুমে থাকবো। আমি আপনার রুমে যাব না, আপনি আমার রুমে আসবেন না, দূরত্ব বজায় রাখবেন। ছাড়ুন, বাজে লোক। মায়ের কথায় হৃদ নাক মুখ ছিটকে বলল, বউ আমি শোপিস হিসেবে দেয়ালে সাজায় রাখবো? এছাড়া তো আমার আর কোনো কাম নাই। 3-3বার বিয়ে করেও যদি উপোস থাকতে হয়, তাহলে সোজা সন্ন্যাসী বেশ নিয়ে আমি জঙ্গলে চলে যাব, থাকা আমার আর বাসর করতে হবে না। আমি সব ভালো মানুষের দল নিয়ে ঘুরি, তাই এমনটা যদি আপনার চিন্তাভাবনা থাকে তাহলে মাটি চাপা দিয়ে দিন, আমার সাথে চলেন। এবার ফাইনাল, আমি সংসার করব, থামাথামি নেই। আপনাকে জানানোর উচিত মনে হলো তাই জানালাম, সম্মতি চাইনি। তাছাড়া আমার জন্য এমনি বাসর করাটা ফরজ হয়ে আছে, আগের 2টা বাসর আর এখন একটা, মিলিয়ে 3টা বাসরের উসুল আমায় এক বাসরে তুলতে হবে। চাপ বেশি, তবে সাথে গভীর চিন্তায় আছে। যদি ধরি তাহলে আমার গুলুমুলু বউয়ের কয়টা হাড় ভাঙবে আর কয়টা আস্ত থাকবে। হৃদের প্রতিটা কথায় মায়ের কান গরম হলো। লজ্জায় নেতিয়ে পড়া মায়া নড়ল না, আর না কোনো কথা বলার সাহস পেল। হৃদ কিছুটা সময় মায়াকে জড়িয়ে ধরে বসে থাকলো শান্তভাবে। খানিকটা সময় বাদে হৃদ ফুরফুরে মেজাজে মায়াকে পাজা কোলে করে উঠে দাঁড়ালো। মূলত মায়াকে নিয়ে সে চলে যাবে। সে বউয়ের জীবন রিস্কে রেখে কোনোরূপ খেলা খেলতে চায় না হৃদ, এমনকি বিয়েটাও করতে চায় না। তার বউ তাকে ছাড়া সেফ না কোথাও। এই সময় হৃদ মায়ের সাথে আগ বাড়িয়ে অন্য কথা বলেছে, শুধু দুজনের মাইন্ড ডাইভার্ট করার জন্য, যেটাতে হৃদ সফল হয়েছে। তবে যে বা যারা তার বউয়ের উপর হামলা করিয়েছে সেটা হৃদ বাসায় গিয়ে বুঝবে। আপাতত বউকে সেফটি রাখা দরকার। হৃদ মায়াকে কোলে তুলে দাঁড়াতে মায়া ঘাবড়ে গিয়ে 2 হাতে হৃদের গলা জড়িয়ে ধরে বাধা দিয়ে বলল, আমি এভাবে যাব না মিস্টার ভিলেন, আমি বিয়েটা করতে চাই। প্লিজ, আর তো একটা দিন বাকি আছে, তারপর তো আমি এমনি আপনার বাসায় যাচ্ছি। প্লিজ মিস্টার ভিলেন, আমাকে বিয়েটা ছাড়া এইভাবে নিবেন না। হৃদের চেপে থাকা রাগ আবারও তরতর করে বাড়ে মায়ের কথায়। তারপরও হৃদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। মায়াকে বিছানায় দাঁড় করিয়ে পাশ থেকে ওড়নাটা হাতে নিল। সাদা ওড়নাটা মায়ের গায়ে টেনে মাথায় পেঁচিয়ে হিজাবের মতো করে বাঁধলো। গায়ের দলা মুচড়ে যাওয়া ফ্রকটা টেনে ঠিক করে দিয়ে মায়ের শরীর ঢেকে দিল। ওড়নার একটা কোণা দিয়ে মুখ ঢেকে পুনরায় মায়াকে কোলে নিতে নিতে বলল, শান্ত আছি, শান্ত থাকতে দাও। অযথা তোমার উপর রাখতে চাচ্ছি না হৃদ। এর আগেও তুমি আমার উপরে বিয়েটাকে চুজ করেছো, আজও তুমি আমাকে অমান্য করে আমার উপরে বিয়েটাকে চুজ করতে চাচ্ছ। তোমার স্বামী না থাকলে লোক দেখানো বিয়ে দিয়ে কী করবা? আগে স্বামীর মন বুঝো, তারপর বাকি সব কিছু। আমি পেছনের সব কিছু ভুলে তোমাকে নিতে এসেছি হৃদ। আজ যদি তুমি আমাকে ছেড়ে এই বিয়েটাকে চুজ করো, তাহলে এই বাসায় তাণ্ডব হবে। বিয়েটা আমি করব, তবে সারা জীবন তোমাকে আমি স্বামী ছাড়া রাখবো। নামের বউ করে মনে রেখো, না আমায় ছোঁয়া আর না বউ হয়ে আমার অল্প সান্নিধ্যও পাবে তুমি। সব কিছুর এখানে ইতি ঘটবে যদি আমাকে অমান্য করে এই বিয়েটাকে উপরে রাখো। আর আজ যদি আমার সাথে সুন্দর করে চলে আসো, তাহলে সারা জীবন তোমার পাশে আমাকে স্বামী হিসেবে পাবে, তোমার ভালোবাসার মানুষ হিসেবে পাবে। মনে রেখো হৃদ, আমাকে রাগিয়ে শান্তি কিন্তু তুমিও পাবে না। হৃদের কথায় মায়া ফুপিয়ে কেঁদে উঠে 2 হাতে হৃদের গলা জড়িয়ে ধরে। মায়া হৃদের উপরে কখনোই বিয়েটাকে রাখেনি, কিন্তু সমাজকে জানিয়ে বিয়েটা করতে চেয়েছিল, প্রকাশ্যে সংসার করতে চাই বলে। তাছাড়া প্রথমে মায়া মেহুর সাথে জেদ ধরে এই বিয়েটা করতে চেয়েছিল, কিন্তু এখন মায়া মন থেকে বিয়েটা করতে চায়। এখন চারপাশে জানাজানি হয়ে গেছে মায়ের সাথে হৃদের কাল বাদে পরশু বিয়ে। এখন যদি হঠাৎ করে বিয়েটা বন্ধ হয়ে যায়, তাহলে মায়ের পরিবার অনেক হেনস্থা হতে পারে এবং সবাই হৃদকেই খারাপ বলবে। হৃদ মায়ের সম্মতিতে বিয়েটা বন্ধ হয়েছে এমনটা কেউ বলবে না, বরং সবাই হৃদের সামনাসামনি না হলেও পেছনে নিন্দা করবে। এই বলে ক্ষমতার জোরে হৃদ খান মায়াকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। মায়ের সাথে সংসার করতে নয়, বরং ভোগ করার জন্য জোর করে মায়াকে নিজের সাথে নিয়ে গেছেন। হৃদ খানের বউ বিয়েতে রাজি ছিল না বলেই সুইসাইড করতে পর্যন্ত গিয়েছিল। এমন সব কথা রটাবে চারপাশে। সমাজের সব মানুষ ভালো নয়, তারা ভালো মন্দ বাছাই না করেই দোষ রটাবে, আর সবচেয়ে বড় দোষী সবাই হৃদকেই করবে। হয়তো লোকের কথায় হৃদের কিচ্ছু যায় আসে না, কিন্তু মায়া তো সহ্য করতে পারবে না নিজের স্বামীর সম্পর্কে সামান্য কথাটুকু। আর তো মাত্র একটা দিন,
তো মানুষকে সুযোগ দিবে, কেন মানুষকে সুযোগ দিবে মিথ্যা রটানোর? সব কিছু তো পূর্ব থেকে রেডি করাই আছে, শুধু কবুলটা বলে বিয়েটা সেরে নিলেই তো শেষ। মায়া এমনি তো সারা জীবনের জন্য ওই বাড়িতে চলে যাবে হৃদের হাত ধরে, এখন সামান্য একটু ভয়ের জন্য কি সব কিছু এভাবে নষ্ট করা উচিত? মায়া হৃদের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে ভয়ে। হৃদ সেটা বুঝেও না বোঝার মতো করে মায়াকে নিয়ে বের হতেই দোতলার বসার ঘরে উপস্থিত পায় একদল মানুষের ভিড়কে। হৃদ সবাইকে ডিঙিয়ে না দেখার মতো করে চলে যেতে চাইল, কিন্তু হৃদের পথ আটকে দাঁড়ালো শফিকুল ইসলাম। মায়াকে হৃদের কোলে দেখে চাপার আগে বলে, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? নামা বলছি ওকে। হৃদ বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো শফিকুল ইসলামের দিকে। পূর্ব থেকে শফিকুল ইসলামের সাথে হৃদের কোনো এক মনস্তান্ত্রিক বিষয়ের কারণে তাদের মধ্যে বনাবনি হয় না। দুজনেই জানেন তারা কেউ কাউকে পছন্দ করে না, তাদের মধ্যে সাপ নেউলে সম্পর্ক। তারপরে উপর দিয়ে দুজনকে এড়িয়ে চলে এসেছেন এতদিন ধরে, কিন্তু আজ যেন সকল কিছুর বাধা পেরিয়ে অবশেষে জামাই শ্বশুর মুখোমুখি হলো তারা। মায়া শফিকুল ইসলামের কণ্ঠ পেয়ে চমকে উঠে অশ্রু ভেজা চোখে তুলে তাকালো বাবার দিকে। শফিকুল ইসলাম মায়ের অশ্রু ভেজা চোখ দেখে মনে করলো হৃদ হয়তো মায়ের সাথে জোরাজুরি করে নিয়ে যাচ্ছে নিজের সাথে করে। এই জন্য তিনি মায়ের এক হাত ধরে টেনে ধরে তপ্ত মেজাজে বলল, ওকে নামাও বেয়াদব ছেলে, সব কিছুতে ভণ্ডামি চলবে না, ফাইজলামের একটা লিমিট আছে। হৃদ মায়াকে ছাড়লো না, বরং স্ট্রংলিভাবে মায়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে বলল, আপনি কি আমার বেআইন লাগেন যে আপনার সাথে ফাজলামো করব? নিজের বউ উঠায় নিয়ে যাচ্ছি, অন্যের বউ না। আপনি নিজের বউয়ের দিকে যান, আপনার বউয়ের চিন্তা করার জন্য, আমার বউয়ের চিন্তা করার জন্য আমি আছি, যান আপনি। হৃদের কথায় থমথমে খেয়ে যায় সবাই। আপত্তিকর পরিস্থিতিতে যে হৃদ বিবেচিত কথাগুলো বলে ফেলবে সেটা কেউ খুনাক্ষরেও ভাবেনি। রেহানা বেগম লজ্জায় আড়ষ্ট হয়ে থমথমে মুখে আশেপাশে তাকালো আর চোখে। সবার বিস্ময়কর ভরা দৃষ্টি হৃদ আর শফিকুল ইসলামের দিকেই। শফিকুল ইসলাম নিজেও অপদস্থ হয়ে গেল হৃদের কথায়। তিনি এজন্যই গুন্ডা নির্লজ্জ ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চায়নি। গুরুজন মানে না যে ছেলে সেই ছেলের কাছে তো ওনার মেয়ে কিছুতেই বিয়ে দিবেন না উনি। দরকার পড়লে তিনি মেয়েকে চিরকুমারী রাখবে, তারপরও এমন বেয়াদব ছেলের হাতে মেয়েকে তুলে দিবেন না। শফিকুল ইসলাম তীর্থের মেজাজে ফের মায়ার হাত চেপে হৃদের কোলে থেকে নামাতে চেয়ে বলল, আমি এমন গুন্ডা ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিব না, এই বিয়ে হবে না, চলে যাও তুমি। এক্স্যাক্টলি, আমিও এটাই বলেছিলাম আমার বউকে, বিয়েটা করার দরকার নাই। বউটাই মানছিল না, শুধু কান্নাকাটি করছিল। এখন আপনিও বলছেন, এবার নিশ্চয়ই আপনার কথাটা শুনবে, তাই না বউ? তবে আরেকটা কথা, চলে যাও না, বলবেন নিয়ে যাও। আসলে বউ ছাড়া রাতে ঘুমানো কষ্ট। আপনি তো ভালো বুঝবেন আমার কষ্টটা, আপনারও তো একটা বউ আছে, তাই না? হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে শফিকুল ইসলাম। এতটা কোনো কথা এমন নির্লজ্জ ছেলে বুঝি দুনিয়াতে হয়? শফিকুল ইসলাম সম্পর্কে শ্বশুর হয় এই ছেলের, অথচ সে শ্বশুরের সম্পর্ক ভুলে মশকরা করছে ওনার সাথে। শফিকুল ইসলাম রাগে হিস করে বলল, মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে, ন্যূনতম লজ্জাবোধ রাখা উচিত তোমার। বড়দের সাথে এসব কোন ধরনের আচরণ? নির্লজ্জ ছেলে। আমি নির্লজ্জ বেয়াদব মানুষ সেটা সবাই জানে, কিন্তু আপনি আদর্শ লজ্জাজনক পুরুষ হয়ে আমার বউ আটকাচ্ছেন, এটা কোথাকার আদব? আমার মধ্যে লজ্জা নামক ফাংশনটা নাই, কাজ করে না, তাই লজ্জা কী জিনিস আমি বুঝি না। তবে হ্যাঁ, বউকে আমি প্রচুর ভালোবাসি, একদম আপনার মতো। আপনি যেমন বউ ছাড়া থাকতে পারেন না, তেমন আমিও আজকাল বউ ছাড়া একদমই থাকতে পারি না। তাই আমার বউ না আটকিয়ে নিজের বউয়ের খেয়াল রাখুন, যান। রীতিকে বেগতিক কথায় শফিকুল ইসলামের কথা বলাটাই মুশকিল হয়ে যাচ্ছে লজ্জায়। চারপাশে ছোট বড় অনেক মানুষের ভিড় জমে আছে, ছেলে মেয়ে, ছেলের বউ, ওনার শ্বশুরবাড়ির লোকজন, মুক্তার শ্বশুরবাড়ির মানুষের বসার ঘর ভর্তি। সেখানে হৃদের একটার পর একটা নির্লজ্জ কথায় এবার ওনার ইজ্জতের ভয় হতে লাগলো। এই ছেলে যে কতটা নির্লজ্জ তিনি এত সময়ের মধ্যে হাড়ে হাড়ে বুঝে গেছেন, তাই তিনি লোকলজ্জায় ইজ্জতের ভয়ে হৃদের সাথে বাড়াবাড়ি না করে সমঝোতায় আসতে চাইল। রাগ না দেখে শান্ত কণ্ঠে বলল, এভাবে আমার মেয়েকে নিয়ে যেতে পারবে না তুমি, বিয়েটা শেষ হোক তারপরে যাবেও তোমার সাথে, নামা ওকে। শফিকুল ইসলামের কথায় সম্মতি দিল মায়া। হৃদ কিছু বলবে তার আগেই মায়া বলল, আমি যাব না আপনার সাথে, নামান আমাকে। হৃদের শান্ত থাকা মেজাজটা বিগড়ে যায় মায়ার কথা। এতক্ষণ শফিকুল ইসলামের সাথে শান্তভাবে ডিল করলেও মায়ার জন্য বিগড়ে ওঠে শেষে মেজাজটা। হৃদ রাগে কটমট করে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, হৃদ, ফর দ্য লাস্ট টাইম আমার মেজাজ গরম করবো না প্লিজ, ফলাফল ভালো হবে না কিন্তু। মায়া শুনলো না হৃদের কথা, ছটফট করতে করতে হৃদের কোল থেকে নেমে গেল এবং কান্নাকাটি করে বলল সে যাবে না হৃদের সাথে। হৃদের টকবগিয়ে ওঠার আগে লাল লাল চোখ জোড়া তুলে তাকালো মায়ের দিকে। মায়া দমে গিয়ে নত মস্তিষ্কের দাঁড়ালো, ফুপিয়ে কেঁদে ওঠে। মায়ের কান্না দেখে শফিকুল ইসলাম এগিয়ে এসে মায়াকে ধরবে, তার আগেই হৃদের রাগের বশবর্তী হয় মায়া। হৃদ মায়াকে কাঁদতে দেখে সঙ্গে সঙ্গে দেয়ালের সাথে সাজিয়ে রাখা ফুলের কর্নার সেটা মাথার উপর তুলে সজোরে আছাড় মারল ফ্লোরে। সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। সেদিকটা রিগ রাগে গর্জে উঠে বলল, তোর আমাকে ছাড়া দুনিয়ার সব কিছু প্রিয়, আমার মূল্য তোর কাছে কখনো থাকে না, বরাবরই তুই আমার অবাধ্য হোস, আজও হলি। আমার মানা করার পরেও তোরই বিয়েটা চাই। আমার উপরে গিয়ে তুই বিয়েটাকে চুজ করলি কেন? আমার সঙ্গেও তোকে কাদায় এই প্রমাণ করতে চাইছিস সবার সামনে?
তোর এত নাটক। কথাটা শেষ করতে করতে হৃদ পুনরায় পাশে থাকা পানির ফিল্টার সহ ছোট টেবিলটি উল্টে দিয়ে ফেলে দিয়ে রাগে মায়াসহ উপস্থিত সবাই কেঁপে উঠল হৃদের হঠাৎ কাণ্ডে। সবাই এতদিন হৃদ খান সম্পর্কে মানুষ থেকে শুনে এসেছে, আজ প্রায় অনেকেই হৃদ খানের রাগের সঙ্গে পরিচিত হলো। উপস্থিত প্রত্যেকের হৃদের ভয়ে হাড় হিম হয়ে আসলো শফিকুল ইসলাম ছাড়া। তিনি হতবুদ্ধি হতবিবল হয়ে দাঁড়িয়ে আছেন হৃদের কাণ্ডে। হৃদ যে হঠাৎ করে এমন কিছু করে বসবে সেটা মোটেও আশা করেনি তিনি এই মুহূর্তে। হৃদের তাণ্ডবের মধ্যে হেনা খান, আরাফ খান, আয়ন, মেহেরবান ততক্ষণে হতভম্ব হয়ে দৌড়ে আসলো মায়াদের দোতলা ফ্ল্যাটের ভেতরে। মূলত তারাও মায়ের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে এসেছেন এখানে, কিন্তু হৃদের রাগের তাণ্ডব আভাস পেয়ে হতভম্ব হয়ে দৌড়ে আসলো আয়ন ও আরাফ খান। হৃদকে চাপড়ে ধরে দুই দিক থেকে দুজন শান্ত করতে অন্যদিকে হেনা খান দৌড়ে যায় মায়ের দিকে। মায়াকে টেনে নিজের বুকে চেপে ধরে শাসিত গলায় শুধালো হৃদকে, কী করছিস হৃদ? মেয়েটা অসুস্থ, মাত্রই এত বড় ধকল গেল মেয়েটার উপর দিয়ে, এখন কি তুই মেয়েটাকে মেরে ফেলবি এসব করে? হৃদ তেড়ে আসতে চাইলো মায়ের দিকে, কিন্তু জাপটে ধরে রাখলো আয়ন আর আরাফ খান। হৃদ তাদের অপেক্ষা করে চেঁচিয়ে বলল, এই নারী আমাকে কবরে না পাঠিয়ে শান্তি হবে না তার। আমার না করা সত্ত্বেও লোক দেখানো বিয়ে চাই ওর। আমার উপর বিয়েটাকে কেন রাখবে ও? ওর স্বামী বড় না বিয়েটা বড়? আজ এত বড় হামলা করানো হয়েছে তোমার নাতনিকে মারতে নয়, আমাকে নিঃশেষ করাটাই ছিল তাদের মূল টার্গেট। শত্রুরা আমার দুর্বলতা বুঝেই ওকে আঘাত করতে চাইছে। আজ আমি ওকে প্রোটেক্ট না করলে কাল আবার হামলা করবে মারতে। এই জিনিসটা কেন বোঝে না ও? কেন বারবার আমার অবাধ্য হচ্ছে? কি চাই ওর? আমি মরলে শান্তি হবে? মায়া হেনা খানকে দুহাতে জাপটে জড়িয়ে ধরে টুকরে কেঁদে ওঠে শব্দ করে। কোথাকার বিষয়টি কোথায় চলে গেল? মায়া কি কখনোই চাইবে হৃদ মরে যাক? হৃদের সামান্য কিছু হলে সবার আগে মৃত্যু তো মায়ারই হবে। মায়া তো নিজের বাপ ভাই আর হৃদের সম্মানের কথা চিন্তা করে বলছে বিয়েটা শেষ হোক। এখন এত মানুষের ভিড়ে যদি মায়া চলে যায় হৃদের সাথে, তাহলে সবাই হৃদকেই খারাপ বলবে, নিন্দা রটাবে। তুই থাক তোর এই লোক দেখানো বিয়ে নিয়ে সারা জীবন। আমার উপরে যখন তোর এই বিয়েটা, তখন থাক তুই তোর এই সমাজ দেখানো বিয়ে নিয়ে। আমিও এবার আমার কথায় অটল থাকবো দেখিস। তুই দুনিয়া বুঝিস, আমাকে বুঝতে চাস না। এই লোক দেখানো সমাজ তোর আপন হলো, আর আমি তোর পর। থাক তুই তোর সমাজ নিয়ে, আমি আর তোকে সেভ করতে চাইবো না। যা, তোর কিছু হলে সবার আগে আমার বন্দুক তোর বাপের মাথায় উঠবে দেখিস। তুই মর, নয়তো আমি মরি। তোর অশান্তিতে আমি পাগল হয়ে যাচ্ছি। শালার জিন্দেগি, ছে! সামান্য একটা মায়া মানুষ কন্ট্রোল করতে পারলাম না। তীব্র রাগে হৃদ শরীর ঝাড়া দিয়ে আয়ন ও আরাফ খানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে চলে গেল বাহিরের দিকে। হৃদ আর দাঁড়ালো না। তীব্র রাগের করে দুহাত মুষ্টিবদ্ধ করে গমগমে মানুষের ভিড় পেরিয়ে কারোর সাথে কথা না বলে উঠল গিয়ে গাড়িতে। তার প্রায় সঙ্গে সঙ্গে আসিফও দৌড়ে গিয়ে উঠল গাড়িতে। হৃদকে রাখতে দেখে আসিফও হাঁসফাঁস করে পিছন ঘুরে তাকাতে হৃদ হিংস্র বাণীতে বলল, আজকের ঘটনা পিছনে যে বা যারা জড়িত ছিল তাদের সব কয়টাকে বাড়ি থেকে তুলে নিয়ে আয় গোডাউনে। মেহুকে সহ তুলে আনবি। অনেক দিন ধরে ফুটন্ত তেলে মানুষকে ভাজা হয় না। আজকে সব কয়েকটা ঠিকানা লাগিয়ে বাসায় যাব। চল। জি ভাই। হৃদ চলে যেতেই শফিকুল ইসলাম বেঁকে বসলো এমন ভয়ানক গুন্ডা ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না বলে। আরাফ খানের মুখের উপর বিয়েটা ক্যান্সেল করে দিল তিনি। আতঙ্কিত আরাফ খান কিছু সময়ের জন্য মাথায় হাত দিয়ে বসে রইল সোফায়। কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশের মানুষদের ইনভাইট করলো। প্লেনের কয়েকশো খানিক টিকিট কাটা হয়েছে ইনভাইট বিদেশি মেহমানদের জন্য। অলরেডি প্রায় অর্ধেক বিদেশি মেহমান চলে এসেছেন। তারা বর্তমানে হোটেলে থাকছেন বিয়ের জন্য। এখন যদি সবাইকে বলতে হয় বিয়েটা হবে না, বিয়ে ক্যান্সেল, তাহলে খানবাড়ির সম্মানটা থাকবে? ছোট হয়ে যাবেন না ওনারা সোসাইটির কাছে? সবচেয়ে বড় কথা, টাকা, সম্মান, সোসাইটির কথা না হয় বাদই দিল, কিন্তু হৃদকে কি বাদ দেওয়া যাবে? মায়ের সামান্য থেকে সামান্য বিষয়গুলোতে হৃদ যতটা রিয়্যাক্ট করে, পাগলামো করে, এখন এই ব্যাপারে হৃদকে গিয়ে তিনি কিভাবে বলবেন যে বিয়েটা আর হবে না? তুই আর জীবনে বউ পাবি না হৃদ। এই কথাটা বলার সাথে সাথে প্রথম গুলিটা মনে হয় হৃদ শফিকুল ইসলামকে করবেন। আজকাল ওনারও ভয় হয় হৃদের সাথে মায়ের বিষয়ে কিছু বলতে। আরাফ খান যতটা হৃদের কাছ থেকে লক্ষ্য করেছে সেটা হলো হৃদ মায়া ছাড়া দুনিয়ার কোনো কিছুর বিষয়ে এতটা রিয়্যাক্ট করে না। আল্লাহ না করুক আর আজ যদি মায়ের ভুলেও কিছু হতো, তাহলে কি হতো? আল্লাহ মাফ করুক। আরাফ খানের কলিজা কেঁপে ওঠে সেই পরিস্থিতির অল্প একটু চিন্তা করে। আরিফ বাসার সকল ঝামেলা পুলিশ প্রশাসনের লোক বিদায় করে কেবলমাত্র বাসায় ঢুকলো। বাসার পরিস্থিতি সম্পর্কে পূর্ব থেকেই অবগত সে। বসার ঘরে ঢুকে মায়ার দিকে এক পলক তাকালো। মায়াকে নত মস্তিষ্কে দাঁড়িয়ে কান্না করতে দেখে সে দীর্ঘশ্বাস ফেললো। আরিফ বুঝতে পারছে মায়া বিয়ে ভেঙে গেছে বলে সেই ভয়ে কাঁদছে, কিন্তু তারপরে শফিকুল ইসলামের মুখের উপর কথা বলতে পারছে না বাবাকে সম্মান দেখিয়ে। আরিফ এগিয়ে আসলো মায়ের পাশাপাশি দাঁড়িয়ে মায়ের মাথায় হাত রেখে আদুরে করে সরাসরি মায়াকে জিজ্ঞেস করে বলল, কাউকে ভয় না পেয়ে ভাইকে বল, বিয়ে করতে চাস তুই? তোর কথাই শেষ কথা হবে। তোর অমতের বিরুদ্ধে
কিছুই হবে না। মায়া হিচকে তুলে কান্না জড়িত অশ্রু ভেজা ফোলা ফোলা চোখ দুটো তুলে তাকালো আরিফের দিকে, আর চোখে একবার শফিকুল ইসলামের দিকে তাকালো। শফিকুল ইসলামও মায়ের দিকে তাকিয়ে আছে কৌতূহল ভরা দৃষ্টিতে, মায়ের উত্তর কী হয় সেটা জানার জন্য। আরিফ মায়াকে শফিকুল ইসলামের দিকে তাকাতে দেখে আশ্বস্ত করে বলল, ভয় পাস না, ভাই আছে তো তোর সাথে, তুই নির্দ্বিধায় বল বিয়েটা করতে চাস কিনা। আরিফের কথায় মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল সে বিয়েটা করতে চায়। আরিফ মাথায় মায়ার উত্তর শুনে হালকা হেসে তৎক্ষণাৎ ছোট করে আলহামদুলিল্লাহ বলে জুইকে ডেকে বলল মায়াকে নিয়ে রুমে যেতে। জুই মায়াকে নিয়ে রুমে যেতে আরিফ ফের সবার উদ্দেশ্যে গম্ভীর মুখে বলল, দাদা দাদি, আয়ন ভাইয়া, আপনারা সবাই বিয়ের আয়োজন করুন, যথাসময়ে বিয়েটা সম্পূর্ণ হবে, চিন্তা করবেন না। আমি বাবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আসলে হৃদ ভাইয়ের ব্যাপারটায় বাবা একটু আপসেট হয়ে পড়েছেন, আমি সামলে নিব বাবাকে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কালকে সময় মতোই বিয়েটা হবে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই থাক। আর কিছু মানুষ হয়তো বুঝতে পারছো না, হয়তো আমার বলার কারণে তোমাদের স্পষ্ট হচ্ছে না কথাটা। হৃদ খান হচ্ছে হৃদের মায়ার নাম হচ্ছে রিক্তা, ওই জায়গা থেকে তাকে হৃদ বলে ডাকে, হৃদ বলে না। তো এইটা অনেক কমেন্ট আসছে কালকে, দেখলাম যে আপু হৃদ হয়েছে, রেগে গেলে মায়াকে কেন হৃদ বলে ডাকে, হৃদ বলে ডাকে না, হৃদ বলে ডাকে, রিক্তা থেকে হৃদ বলে। আর এই ছিল আজকের পর্বটুকু, কেমন লাগলো জানাবো। আল্লাহ হাফেজ।